ইফরাহ চোখ খুলে নিজের কোলে একটি বিড়াল দেখে যতটা না অবাক হলো তার থেকে বেশি অবাক হলো রায়দের মুখে বিড়ালের নাম শুনে মোমো। তার বিড়ালের নামও তো ছিল মোমো, যেটা এখন তার কাছে নেই। সে জানেও না বিড়ালটা কোথায় ছিল। কিন্তু আজ তার কোলে বসে থাকা বিড়ালটিকে তার ভীষণ আপন আপন লাগছে, মনে হচ্ছে তারই হারানো বিড়াল। অন্যদিকে রায়েদ বেচারা তো ভয়ে ঘামছে, যদি তার লিটল রোজবার্ড নিজের বিড়ালকে চিনে ফেলে তাহলে তো তার আজ 12 × 12 = 24টা না বেজে 365 বেজে যাবে। ইফরাহ রায়দের দিকে চোখ কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, এইটা কি আপনার বিড়াল? উদ্ধৃতি চিহ্ন। রায়েদ আমতা আমতা করে জবাব দিল, না মানে হ্যাঁ, না মানে আমার কাছে আছে তো সেই হিসেবে অবশ্যই আমারই বিড়াল হবে নাকি? উদ্ধৃতি চিহ্ন। ইফরাহ চোখ ছোট ছোট করে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিজের কোমল কণ্ঠ কিছুটা ভারী করে বলল, মিথ্যা বলবেন না একদম। আপনার কণ্ঠে কোনো কনফিডেন্স নেই। এত কাঁপি না করে সত্যি করে বলেন সব। রায়েদ শুকনো ঢোক গিলল, তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবার সাহসের সাথে জবাব দিল, আরে মিথ্যা বলার কিছুই নেই। এইটা তো আমার বিড়াল, ওর নাম মিমু। আর তুমিও বাসর ঘরে কি উল্টাপাল্টা প্রশ্নের ডিকশনারি খুলে বসেছ? বউ আমার যে ভীষণ বাসর পাচ্ছে। ইফরাহ কটমট দৃষ্টিতে রায়দের দিকে তাকালো। এখন তার সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। কারণ প্রথমে রায়েদ বিড়ালটিকে মোমো বলেছিল, অথচ এখন মিমু বলছে। তার মানে নিশ্চিত রায়েদ মিথ্যা কথা বলছে। তাই সে এবার তার কোলে বসা বিড়ালটিকে নিজের হাতে তুলে নিল। রায়েদ অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে দোয়া পড়ছে সে। ইফরাহ বিড়ালটিকে নিজের মুখের সামনে আনলো, তারপর বিড়ালটির সামনের বাপাশের পা উঁচু করে পর্যবেক্ষণ করল। তার মন ঠিক বলছিল, এইটা তারই বিড়াল, কারণ তার মোমো এর বাম পায়ের নিচে একটি কাটা দাগ ছিল। মূলত কাছের উপর দিয়ে হাঁটার কারণে এই ক্ষত হয়েছিল এবং ক্ষত গভীর হওয়ার কারণে দাগ রয়ে গিয়েছিল। এবং রায়দের কাছে থাকা বিড়ালটিরও সেইম কাটা দাগ এবং দেখতেও হুবহু। ইফরাহ মোমোকে পরপর চুমু খেল। কত বছর পর সে নিজের বিড়াল ছানাকে কাছে পেয়েছে। কত ছোট ছিল অথচ এখন কত বড় হয়ে গেছে। তার চোখে তো পানি চলে এসেছে। ইফরাহ রায়দের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। তারপর দাঁত কিরমির করে বলল, আমার সাথে মিথ্যা বলা না, সত্যি করে বলুন নয়তো। ইফরাহ নিজের বাক্য সম্পূর্ণ করবে তার আগেই রায়েদ তড়িঘড়ি করে বলে উঠল, এই 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 আমি বলছি। আসলে তুমি যখন আমার প্রপোজাল প্রত্যাখ্যান করেছিলে, তখন প্রতিশোধ নেওয়ার জন্য তোমার বিড়াল চুরি করেছিলাম। ইফরাহ রায়দের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলল, কি? রায়েদ সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে ইফরাহার মুখ নিজের হাত দিয়ে চেপে ধরল। ইফরাহ হুমুম করছে কিন্তু রায়েদ ছাড়ছে না। রায়েদ আস্তে আস্তে বলল, বউ এইভাবে বাসর রাতে চিৎকার করলে আমার পরিবার আমাকে অমানুষ ভাববে। অথচ দেখ আমি তো এখনো কিছুই করিনি। না ধরলাম, না ছুলাম আর না খেলা। কথাটি সম্পূর্ণ করার আগেই ইফরাহ রায়েদের হাতে কামড় বসালো। রায়েদ তৎক্ষণাৎ নিজের হাত সরিয়ে নিয়ে হাতে ফু দিতে লাগলো এবং কিছুটা পিছিয়ে গেল। কামড়ের দাগ বসে গেছে। ইফরাহ মোমোকে বিছানার উপর রেখে রায়েদের দিকে দৃষ্টিপাত করল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি করবেন? যা করার আমিই করছি। রায়েদ ঠোঁটে দুষ্টু হাসি রেখে বলল, ওহো, রা নেহি যাতা, তারা ফি এসি হে, সহ্যে হচ্ছে না, এতটাই আকুলতা, তো বলো কিভাবে শুরু করবে? ইফরাহার যেন রাগ আরও বেড়ে গেল এবং সাথে লজ্জাও। সে রায়েদের দিকে তেড়ে গেল এবং বলল, লজ্জা করছে না? একেই তো আমার প্রাণের মোমোকে চুরি করেছিলেন, তার উপর আবার এমন নির্লজ্জের মতন কথাবার্তা বলছেন। উদ্ধৃতি চিহ্ন। রায়েদ নির্বিঘ্ন ভঙ্গিতে বলল, তোমার যেমন লজ্জা করেনি আমার মন চুরি করতে, যেমন লজ্জা করেনি আমার অনুমতি না নিয়ে আমার হৃদয়ের অগোচরে থাকতে, সেই জায়গা আমি লজ্জা পেয়ে আর কি করব লিটল রোজবার্ড? উদ্ধৃতি চিহ্ন। ইফরাহ থমকে গেল। এই কথার প্রেক্ষিতে কি বলবে তা যেন তার জানা নেই। আবার লজ্জাও করছে কিছুটা। কিন্তু সে দমে গেল না। একেই তো এই কয়দিন রায়েদ তার থেকে দূরে দূরে থেকে তাকে কষ্ট দিয়েছিল, তার উপর এখন আবার আরেক রহস্য ভেদ হলো। এই সুযোগে সে রায়েদকে উচিত শিক্ষা দিবে। তার নিজের রাগ ধরে রেখে বলল, আপনি জানেন যখন মোমোকে আমি ঘুম থেকে উঠে খুঁজে পাইনি তখন কতটা চিন্তিত হয়ে পড়েছিলাম? কতটা কান্না করেছিলাম, কত অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম হয়তো মোমোকে পাবো কিন্তু পাইনি। মোমো তো আমার নিজের বাচ্চার মতন ছিল। আর আপনি কি শেষমেশ চুরি করলেন? ছি, লজ্জা করা উচিত। রায়েদ চুপচাপ শুনল ইফরাহার কথা। সে নিজেও যখন মোমোকে চুরি করে এনেছিল তারপরের দিন তো তার ফ্লাইট ছিল আমেরিকা এবং সে মোমোকে সঙ্গে করে নিয়েই আমেরিকায় চলে গিয়েছিল। প্রথম কষ্ট হয়েছিল তার মোমো এর খেয়াল রাখতে, কিন্তু পরে নিজেও অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু ইফরাহার কথা মনে পড়তে অনুশোচনা অনুভব হতো।
সে খুব ভালো করেই জানত ইফরাহ তার মোমোর জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু তখন যে কিছুই করার ছিল না। রায়েদ এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর নিজের ভাবনা থেকে বের হয়ে বলতে লাগল, মোমোকে যেমন তুমি নিজের বাচ্চা মনে করতে আমিও মোমোকে নিজের বাচ্চা মনে করে রেখেছি। সেই হিসেবে তুমি ওই মা হলে আমি ওর বাবা। কিন্তু আমরা আর কতদিন পশু পাখিদের মা বাবা হয়ে থাকব? আজ তো আমাদের বাসর ঘর, তাই না? চলো কোনো মানুষের মা বাবা হবার প্রসেসিং শুরু করি। তোমার রাগ অভিমান এক নিমিষেই গলে যাবে আমার ভালোবাসার স্পর্শে লিটল রোজবার্ড। ইফরাহ শুকনো ঢোক গিলল। লজ্জায় মুখ লাল হয়ে গেল। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করল যাতে রায়দের সামনে তার দুর্বলতা প্রকাশ না পায়। তারপর নিজের ঠিক রেখে বলতে শুরু করল, আমি জানি না আজ বাসর ঘর না, বাড়ি না, ছাদ না, টিনের চাল। আপনি আমার আদরের মোমো, আমার বাচ্চাকে আমার কাছ থেকে চুরি করেছেন, তার শাস্তি তো পেতেই হবে। তাই বেশি কথা না বলে চুপচাপ সোফায় গিয়ে ঘুমাবেন। আমি আমার বাচ্চাকে নিয়ে বিছানায় ঘুমাবো। ইফরাহার কথা শুনে রায়দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কত শখ ছিল আজকের রাত নিয়ে, কিন্তু তার শখকে ইফরাহ শখ বানিয়ে দিল। এখন তার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে। কোন দুঃখে যে সে চুরি করতে গেল। কথায় আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড় ধরা। অথচ সে 8 বছর আগে করা চুরির অপরাধের শান্তি 8 বছর পর পাচ্ছে, তাও নিজের বাসর রাতে। তার তো ইচ্ছে করছে বাচ্চাদের মতন মাটিতে বসে হাত পা ছুঁড়ে কাঁদতে। ইফরাহার রায়দের এমন কাদো কাদো চেহারা দেখে বেশ হাসি পাচ্ছে, কিন্তু সে নিজের হাসি অনেক কষ্টে থামিয়ে রাখল। চুপচাপ গিয়ে ড্রেসিং টেবিলের সামনে থাকা মোড়াতে বসল। সেই কখন থেকে এই ভারী লেহেঙ্গা, গহনা পরেছে আর যেন পারছে না এইসব পরে থাকতে। সে হাত বাড়ালো নিজের গলার নেকলেস খুলবার জন্য, ঠিক তখনই তার ঘাড়ে পুরুষালী হাতের স্পর্শ অনুভব করল। সেই পুরুষটি আর কেউই না, বরং তার স্বামী ছিল। রায়েদ নিঃশব্দে ইফরাহার পিছনে এসে দাঁড়িয়ে তার গলার নেকলেস খুলতে লাগল। রায়েদের হাতের আঙুল ইফরাহার ঘাড়ে লাগছে। ইফরাহ ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। তার শরীরে যেন অজানা শিহরণ বয়ে যাচ্ছে। রায়েদ একে একে পরম যত্নে ইফরাহার গায়ে থেকে সকল গহনা খুলে ফেলল। তারপর ইফরাহার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার আলমারিতে তোমার জন্য জামা কাপড় আছে, সেগুলো নিয়ে চেঞ্জ করে নাও। তারপর দুজন মিলে নফল নামাজ আদায় করব। আর হে, তোমার এই মিছে রাগ ভাঙাতে আমার বেশি সময় লাগবে না লিটল রোজবার্ড। উদ্ধৃতি চিহ্ন। ইফরাহ যেন অবাক হয়ে গেল। এত রাগ দেখানোর পরেও রায়েদ কত সুন্দর ব্যবহার করছে তার সাথে। সে আর দেরি না করে আলমারি থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। রায়েদ একবার বিছানায় বসে থাকা মোমোর দিকে দৃষ্টিপাত করে, তারপর হেসে উঠল। তারপর মোমোকে উদ্দেশ্য করে বলল, আমার যা পাওয়ার কথা ছিল সব তুই পেয়ে গেলি। বউয়ের কাছ থেকে চুমু পাওয়া তো দূরের কথা, ভেবেছিলাম আজ অন্তত বউকে বুকে জড়িয়ে ধরে ঘুমোবো। সেই উপায়ও নেই এখন। তার কথা মোমো কিছু বুঝতে না পারলেও মেউ মেউ করল। রায়েদ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আলমারি থেকে নিজের জন্য ট্রাউজার এবং হাতা কাটা গেঞ্জি বের করে নিল। তারপর চেঞ্জ করি নিল। ইফরাহ কিছুক্ষণ পর চেঞ্জ করে একেবারে অজু করে বাথরুমে থেকে বের হলো। সে আসতেই রায়েদ বাথরুমে চলে গেল, তারপর সেও অজু করে বের হলো। রায়েদ দুজনের জন্য জায়নামাজ বিছিয়ে দিল মেঝেতে। তারটা একটু আগে আর ইফরাহারটা একটু পিছনে। দুজন মিলে নফল নামাজ আদায় করে নিল। নামাজ শেষে মোনাজাতে দুজনেরই সময় বেশি গেল। কিন্তু তারা তাদের মোনাজাতে কি বলেছে তা কেবল তারা এবং আল্লাহ জানে। ইফরাহ নামাজ শেষ করে উঠল। জায়নামাজ সুন্দর করে ভাঁজ করে রাখল। রায়দও জায়নামাজ ভাঁজ করে রেখে ইফরাহার দিকে বাচ্চাদের মতন ফেস করে দাঁড়িয়ে আছে। তার চোখ বলে দিচ্ছে সে চায় যেন ইফরাহ তার উপর মায়া করে এবং তাকে বিছানায় শোয়ার অনুমতি দেয়। ইফরাহ তার চোখ স্পষ্ট পড়তে পারল এবং মনে মনে হাসল এবং বলল, এখন বুঝবেন এই ইফরাহ কি চিজ। আসছে আমার বাচ্চা চুরি করতে যৎসব। রায়েদ নিজের গলা খাকারি দিয়ে টেবিলের উপর রাখা চেক বুক থেকে একটা চেক ছিঁড়ে ইফরাহার দিকে এগিয়ে দিল। তারপর বলল, লিটল রোজবার্ড, এইটা তোমার দেনমোহর। এইটা গ্রহণ করে এই অধমকে দয়া করো। ইফরাহ মুচকি হেসে চেকটা নিল। টাকার সংখ্যা দেখে কিছুটা অবাক হল। বেশ অনেক টাকা। অবশ্য কাবিনের সময় সে খেয়াল করেনি। তখন কি আর এই সবে খেয়াল থাকে। তারপর চেকটি আবার রায়দের দিকে এগিয়ে দিয়ে বলল, আপাতত আপনার কাছে রাখুন। আমি পরে নিয়ে নিব। এখন আমি কোথায় রাখব? রায়েদ বুঝল, তাই ইফরাহার হাত চেক নিল। তারপর ইফরাহার মুখশ্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিনা দ্বিধায় ইফরাহার কাছে এসে তার মুখ নিজের দুহাতের মধ্যে নিয়ে কপালে গভীর চুমু খেল। তারপর চোখের পাতায়, তারপর গালে। ইফরাহ আবেশে চোখ বন্ধ করে রেখেছিল। তার পুরো শরীরে কম্পন বয়ে যাচ্ছে। রায়েদ পরপর গালে চুমু খেয়ে কিছুটা পিছিয়ে গেল।
দেখল ইফরাহার মুখ লাল হয়ে গেছে। তার ইচ্ছে করছিল এই টমেটোর মতো লাল হয়ে যাওয়া মুখে আরও চুমু খেতে। কিন্তু জানে ইফরাহ এখন রেগে না থাকলেও রাগ করার অভিনয় করবে, তাই আর সাহস দেখালো না। ইফরাহ অনেক কষ্টে নিজের চোখ খুলল, কিন্তু রায়দের দিকে তাকালো না। তার যেন কেমন অদ্ভুত লাগছে। রাগ করতে চেয়েও করতে পারছে না, আবার হার মানতেও নারাজ। রায়েদ তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ইফরাহ রায়দের অসহায় চেহারা উপেক্ষা করে বিছানায় চলে গেল। তারপর মোমোকে নিজের সাথে মিশিয়ে নিল। মোমো তার সাথে দিব্যি থাকছে, মনে হচ্ছে যেন সে তার মাকে চিনতে পেরেছে। ইফরাহ রায়দের উদ্দেশ্য বলল, লাইট অফ করে দিন আর চুপচাপ সোফায় ঘুমিয়ে পড়ুন। রায়েদ কিছুক্ষণ অসহায়ের মতো দাঁড়িয়ে থেকে তারপর বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় রাখল এবং লাইট অফ করে দিয়ে সোফায় শুয়ে পড়ল। তার ইচ্ছে করছে নিজেকে নিজেই চড় মারতে, কেন যে চুরি করতে গেল। এখন চুরি করার অপরাধে বাসরের 19টা বেজে গেল। কিন্তু রায়েদ মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ইফরাহ যখন ঘুমিয়ে পড়বে তখন সে চুপি চুপি বিছানায় গিয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে। এই যে সিদ্ধান্তের জন্য নিজেকে তার চুমু দিতে ইচ্ছে করছে, কিন্তু এটা এখন সম্ভব না, তাই চুপচাপ চোখ বন্ধ করে ইফরাহার রেখে ঘুমানোর জন্য অপেক্ষা করছে। নেট মাত্র এসেছে, তাই দিতে দেরি হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। চলবে। রবিনের চোখে ঘুম নেই। তার মাথায় ঘুরপাক খাচ্ছে ঈশার বলা কথাগুলো। সে যখন ঈশাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, ঈশা তখন গাড়িতে একটি কথা বলেছিল, যেই কথা এখনো তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ঈশা মূলত বলেছিল, সেই দিন পাহাড়ে ঘটে যাওয়া ঘটনার সময় আমি কিছুটা দূরে ছিলাম বটেই, কিন্তু যখন ইফরাহার চিৎকার শুনে এসেছিলাম তখন তো রাইত স্যার নিচে পড়ে গিয়েছিল, এবং যেই মেয়েটি এই কাজ করেছিল সেই মেয়েটি যখন সেই স্থান থেকে পালাচ্ছিল তখন তার গায়ের চাদর পড়ে গিয়েছিল। আমি তার মুখ দেখতে না পারলেও চোখ দেখতে পেয়েছিলাম। তার মুখ দেখতে পারার আগেই সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, এবং ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যায় যে আমি কিছুই করতে পারিনি। কিন্তু সেই মেয়েটির চোখ খুব চেনা চেনা লাগছিল আমার কাছে। মনে হয়েছে আমি খুব দেখেছি চোখ জোড়ার মালিককে। আমার কেন কেন জানি মনে হচ্ছে আমাদের অফিসেই 2-1বার দেখেছিলাম। কিন্তু স্পষ্ট মনে করতে পারছি না। রবিন ঈশার বলা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছিল এবং তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে আসার আগে বলে এসেছি যে সে যেন এইসব নিয়ে বেশি চিন্তা না করে। কিন্তু রবিন এখন নিজেই চিন্তা করছে রাতভর না ঘুমিয়ে। হঠাৎ ঈশার বলা আরেকটি কথা মনে পড়তেই বিছানা ছেড়ে উঠে বসল। তারপর নিজের ফোন হাতে নিয়ে দেখল ফোন বন্ধ হয়ে আছে। বাড়ি ফেরার পর ফোন চার্জ দেওয়া হয়নি। তাই হতাশ হয়ে তড়িঘড়ি করে ফোন চার্জে দিল। এই ফোনই পারবে আসল সত্য বের করতে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ঈশিতা আজ সপরিবারে রাজশাহী ফিরল। এখন যত তাড়াতাড়ি সম্ভব ফিনল্যান্ডের জন্য ফ্লাইট বুক করবে। আর সম্ভব না তার পক্ষে বাংলাদেশ থাকা। কারণ সত্য বেশি দিন চাপা থাকে না। একদিন না একদিন প্রকাশিত হবেই। তাই রিস্ক নিতে চায় না সে। চলে গেলে আর কোনো বিপদ নেই। ঈশিতার মা রুমা সিকান্দার ঈশিতার রুমে এসেই বলতে লাগলো, প্রিন্সেস তোমার কথায় তো সবাই আমরা এতদিন কক্সবাজার ছিলাম। কারোর সাথে যোগাযোগ রাখিনি, ফোন বন্ধ করে রেখেছিলাম। কিন্তু এইদিকে যে এক মহাকাণ্ড হয়ে গেছে। রায়াদের নাকি এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে নাকি রাঙামাটিতে গিয়ে সেখানের এক পাহাড় থেকে চলে গিয়েছিল। রায়দের নাকি চেহারায় দাগ হয়ে গেছে। গাল থেকে নাক পর্যন্ত সেলাই করা হয়েছে। আল্লাহর রহমতে সে সুস্থ আছে। কথাগুলো শুনে ঈশিতা শুকনো ঢোক গিলল। সে মূলত সব জানে। জানে বলতে কি, সব তো তার কারণেই হয়েছিল। সেদিন পাহাড়ের ঘটে যাওয়া ঘটনার পর ঈশিতা সোজা হোটেলে ফিরে আসে। আকস্মিক ঘটে যাওয়া ঘটনার কারণে তার পালিয়ে আসতে একটুও অসুবিধে হয়নি। কিন্তু যখন হোটেলে ফিরে তখন তার হাত পা ঠান্ডা হয়ে আসে। ইফরাহার উপর আরও রাগ হয়। ইফরাহকে ফেলে দিতে চেয়েছিল, অথচ রায়েদ নিজের জীবনের পরোয়া না করে ইফরাহকে বাঁচাল। সে এমনটি কল্পনাও করতে পারেনি। তার যতটা না রায়দের পাহাড় থেকে পড়ে যাওয়া নিয়ে চিন্তা ছিল, তার থেকে 1000 গুণ ভয় এবং চিন্তা ছিল নিজের ধরা পড়ে যাওয়া নিয়ে, এবং ইফরাহকে পথ থেকে সরাতে পারেনি তার আফসোস ছিল। সে অনেক সাহস জুগিয়ে রায়েদকে হাসপাতালে দেখতে যাবার সিদ্ধান্ত নিল। সেখানে একটি হাসপাতাল কাছে ছিল, তাই তার বেশি সমস্যা হলো না বুঝতে রায়েদকে কোথায় নেওয়া হয়েছে। সে সেই হাসপাতালে চলে গেল। সে যখন হাসপাতালে গিয়েছিল তখন দেখল ইফরাহ হাসপাতাল থেকে বের হয়ে আসছে এবং তার পিছনে পিছনে রবিন ও ঈশা। রবিন মূলত ইফরাহকে বলছিল যে বসো, এইসব মন থেকে বলেনি। ঈশিতা বিষয়টি কিছুই বুঝতে পারল না। সে জিজ্ঞাসা বাদ করে রায়দের কেবিনের নাম্বার জানল। তারপর সাহস নিয়ে এগিয়ে গেল রায়দের কেবিনের দিকে।
দরজা ঠেলে ভেতরে প্রবেশ করার আগেই দরজার গ্লাস দিয়ে রায়দের চেহারা দেখে সে থমকে গেল। অপারেশনের জন্য চোখ, মুখ ফোলা ফোলা ছিল। গাল থেকে নাক পর্যন্ত সেলাই করা ছিল। ঈশিতা ভিতরে যেতে গিয়েও গেল না। তার কাছে এখন আর রায়েদকে আকর্ষণীয় লাগছে না। সে মূলত এখানে এসেছিল রায়েদকে দেখতে এবং ইফরাহার বিরুদ্ধে উস্কানি দিতে। সে মনে মনে কথা সাজিয়ে এসেছিল রায়েদকে বলবে এখানে ঘুরতে এসেছিল এবং পাহাড়ে ঘুরতে গিয়ে যখন রায়েদ পড়ে গিয়েছিল তখন রায়েদের কাছে পৌঁছানোর আগেই তাকে হাসপাতালে আনা হয়েছিল। সে আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করে তারপর এখানে এসেছে। এই সব কথাই সে রায়েদকে বলতো। কিন্তু এখন রায়েদের চেহারা দেখে সে আর ভিতরে গেল না। কারণ রায়েদকে এখন আর আগের মতন সুদর্শন লাগছে না। সেলাই খুলে ফেলা হলেও এই সেলাই করা দাগ আজীবন রয়ে যাবে চেহারায়। এই দাগ থাকা কোন চেহারার মানুষের সাথে তার মতন স্টাইলিশ মেয়ে যায় না। তাই সে আর হাসপাতালে না থেকে হোটেলে ফিরে এলো এবং সেদিন রাতেই রওনা দিল রাজশাহীর উদ্দেশ্যে। এবং রাজশাহী ফিরে এসেই তার মা বাবাকে তাড়া দিতে লাগলো কক্সবাজার যাওয়ার জন্য। এবং তার মা বাবাকে বলে নিজেদের ফোন বন্ধ রাখতে। রুমা ভেবেছিল রায়েদদের পরিবার থেকে না করে দেওয়াতে মেয়ে রেগে আছে তাই মেয়ের কথায় রাজি হয়ে গিয়েছিল। ঈশিতা ভাবনা থেকে ফিরে এলো মায়ের ডাকে। তার মা আবার বলে উঠল, রায়েদের তো আজকে বিয়ে হয়ে গেছে। ঈশিত থমকে গেল। তার মনের মাঝে এক ঝড় বয়ে গেল। যত যাই হোক এক সময় সে তো পছন্দ করত। এখন তার পছন্দের মানুষের সাথে অন্য কারোর বিয়ে হয়েছে এইটা ঠিক হজম হচ্ছে না তার। সে যদি নিজের পছন্দের মানুষকে না পায় তাহলে তাকেও শান্তিতে থাকতে দিবে না। তাই আপাতত ফিনল্যান্ডে যাওয়ার চিন্তাভাবনা বাদ দিল। তারপর মাকে বলল, কাল আমরা মামার বাড়ি যাব। তার কথা শুনে সাই জানিয়ে রুম থেকে চলে গেলেন। ঈশিতা নিজে বলল, তোমাকে আমি পাইনি রায়েদ শুধুমাত্র তোমার করা বোকামির জন্য। যদি তুমি নিজের কথা ভাবতে এবং ইফরাহ বাঁচানোর চেষ্টা না করতে তাহলে তুমি এখনো সেই আগের মতোই সুদর্শন থাকতে। এবং আমি তোমাকেই বিয়ে করতাম। কিন্তু এখন যে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমার সাথে তোমাকে একদম মানাবে না। তাই তো নিজের ভালোবাসাকে ভুলে যাচ্ছি আমি। তাই তোমাকেও সুখে থাকতে দিব না আমি। ফিনল্যান্ডে যাওয়ার আগে তোমার সংসারে অশান্তি বাড়িয়ে তারপর যাব। যেহেতু ইফরাহকে এত ভালোবাসো সেহেতু নিশ্চয়ই তাকে বিয়ে করেছ। কিন্তু ইফরাহকে তো সুখী থাকতে দিব না আমি। এই বলে পাগলের মতো হাসতে লাগলো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রায়েদ আধ ঘন্টা নাগাদ ঘুমের ভান করে সোফায় শুয়েছিল। তারপর আস্তে আস্তে উঠে বসল। একবার বিছানায় আরামে শুয়ে থাকা ইফরাহ এবং মোমোকে পর্যবেক্ষণ করে নিল। তারপর শব্দহীনভাবে সোফা ছেড়ে উঠে পড়ে বিছানার দিকে এগিয়ে যেতে লাগল। বিছানার নিকটে গিয়ে দেখল ইফরাহ মোমোকে নিয়ে বাম পাশে শুয়ে আছে। ডান পাশের অনেকটা জায়গা খালি। রায়েদ মুচকি হেসে বিছানাম বালিশ রেখে তারপর উঠে পড়ল। এবং একদম আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল। ইফরাহ রায়েদের উপস্থিত টের পেয়ে বাঁকা হাসল কিন্তু রায়েদ তা দেখল না। ইফরাহ মূলত জানত রায়েদ ঠিকই আসবে বিছানায় তাই একপাশে শোয়ার মতো জায়গা রেখে দিয়েছিল। রায়েদ সাহস করে ইফরাহাকে জড়িয়ে ধরার জন্য হাত আগে নিতে লাগল। কাপা কাপা হাতে ইফরাহার কোমরে হাত রাখল। ইফরাহার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে শক্ত করে চোখ বন্ধ করে রেখেছে। রায়েদ কাপা কাপা হাতে নিজের হাতে বাঁধন দৃঢ় করল। আস্তে আস্তে নিজের হাত দিয়ে ইফরাহকে জড়িয়ে ধরল। ইফরাহ অস্পষ্ট শব্দ করে উঠল। রায়েদ বুঝতে ইফরাহ জেগে আছে। তারপর একদম ইফরাহার সাথে মিশে গেল। তার বুক ইফরাহার পিঠের সাথে লেগে আছে। সে ইফরাহার কানের কাছে ফিসফিস করে বলল, এই ঘনিষ্ঠতার জন্য কতগুলো বছর যাবত অপেক্ষা করেছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না লিটল রোজবার্ড। আর যে সহ্য হচ্ছে না এই দূরত্ব। পাহাড় থেকে যখন পড়ে যাচ্ছিলাম তখন মৃত্যুকে ততটা ভয় পাইনি যতটা তোমাকে হারানোর কথা ভেবে পেয়েছি। আমার হৃদয়ে তুমি, নয়নে তুমি, আমার ওষ্ঠাধরে তুমি। তোমাকে আমি কতটা ভালোবেসে এসেছি এবং এখনো ভালবাসছি তা কখনো আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি শুধু অনুভব করে রয় যেও আমার পাশে, আমি তোমাকে আগলে রাখব। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে রায়েদ ইফরাহার গলায় মুখ গুজে দিল। ইফরাহ কেঁপে উঠল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল রায়েদের কথাগুলো শুনে। সে আস্তে আস্তে রায়েদের দিকে ফিরতে লাগল। রায়েদ নিজের মুখ তুলে নিয়ে ইফরাহার দিকে তাকালো। ইফরাহ মেয়েলি লজ্জা ভেঙ্গে নিজের মুখ একদম রায়েদের কাছে নিয়ে গেল। দুজনের মুখের ওপর দুজনের নিঃশ্বাস পড়ছে। ইফরাহ চোখ বন্ধ করে রায়েদের ললাটে শব্দ করে চুমু খেল। রায়েদ যেন হিম হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছে না তার লিটল রোজবার্ড নিজ থেকে তাকে স্পর্শ করল। ইফরাহ তারপর রায়েদের নয়নে নিজের ওষ্ঠ ছোঁয়াল।
তারপর রায়দের দু গন্ডদেশে ইচ্ছে মতন চুমু খেতে লাগল। রায়েদ ইফরাহকে জড়িয়ে ধরে তার স্পর্শ অনুভব করতে লাগল। চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল তার লিটল রোজবার্ডের নিকট। ইফরাহ যেন আজ রায়দের গালে চুমু খেতে খেতে লাল বানিয়ে ছাড়বে, কিন্তু তারপরও থামবে না, এমন ভাবে চুমু খাচ্ছে। তার ঠোঁট নোনা জল অনুভব করতেই আবার ঠোঁট ছোঁয়ায় রায়দের চোখে। অশ্রু শুষে নেয়। তারপর রায়দের সেলাই করা দাগে চুমু খেয়ে রায়দের দিকে মুখ তুলে তাকায়। ডিম লাইটের আলোতে দুজন দুজনকে দেখতে পাচ্ছে। ইফরাহ বিনা দ্বিধায় নিজের দু হাত দুদিকে ছড়িয়ে দিল। রায়েদ বুঝতে পারল ইফরাহ কিসের জানান দিচ্ছে। তাই সে নিজের বালিশ থেকে মাথা তুলে ইফরাহার বুকে মাথা রাখল। ইফরাহ নিজের এক হাত রাখল রায়দের পিঠে এবং অপরটি রায়দের চুলে। খুব যত্ন সহকারে রায়দের চুলে হাত বুলিয়ে দিতে লাগল। রায়েদ ইফরাহার বুকে মুখ গুজে দিয়ে ইফরাহকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে রাখল। এবং এভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এবং তাদের পাশে শুয়ে আছে মোমোর। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রবিনের চোখে জেদ ঘুম নেই। তার তখন ঈশার বলা একটি কথা মনে পড়ে যায়, তাই তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে আগে ফোন চার্জে লাগায়। তখন গাড়িতে ঈশা আনমনে বিড়বিড় করছিল, ইস আমি যদি অন্যদিকে না গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকতাম এবং ফোন দিয়ে আশেপাশের ভিডিও করতে থাকতাম, তাহলে অবশ্যই সেই ঘটনাটা ভিডিও করে ফেলতাম আমার ফোনে। কিন্তু আফসোস আমি সেখানে ছিলাম। তার বলা কথায় মাঝে একটা শব্দ ছিল যা রবিনের কানে বারবার বাজছে, তা হলো ভিডিও। রবিনের হঠাৎ মনে পড়ে গেল সে তো সেদিন রায়দের কথা মতন সে মুহূর্ত ভিডিও করেছিল। এবং রায়দ পাহাড় থেকে পড়ে যাওয়া পর ইফরাহার কাছে যাওয়ার আগ পর্যন্ত তার ফোনের ক্যামেরা অন ছিল। তারপর সে ভিডিও অফ করে দৌড় দিয়েছিল সেখানে। তার মানে তার ফোনে সেই ভিডিওটা থাকার কথা। রবিন ফোন হাতে নিয়ে দেখল ফোনে চার্জ ফুল। সে গ্যালারিতে ঢুকে গেল, তারপর ভিডিওর ফাইলে গিয়ে দেখল সেই ভিডিওটি আছে, তাই আর দেরি না করে ভিডিওটি প্লে করল। কিন্তু ভিডিওটি শেষ হতেই সে একদম থমকে গেল। তার মানে ঈশার কথায় যুক্তি আছে। এই কারণেই ঈশার কাছে রায়েদকে ফেলে দেওয়া মেয়েটির চোখ এত চেনা চেনা লাগছিল। এই কারণেই ঈশার মনে হয়েছিল যে সে এই চোখ জোড়ার মালিককে তাদের অফিসে দেখেছে। কারণে ভিডিওতে স্পষ্ট সেই ব্যক্তির চেহারা ফুটে উঠেছে। রায়েদ পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় যখন কাঙ্ক্ষিত ব্যক্তিটি দৌড় দিয়েছিল, তখন তার মুখ থেকে চাদর সরে যাওয়ার কারণে তার মুখ ক্যামেরায় বন্দী হয়ে যায়। এবং তাকে স্পষ্ট দেখা যায়। এবং এটাই সবথেকে বড় প্রমাণ। এই প্রমাণের মাধ্যমেই এখন অপরাধীকে শাস্তি দেওয়া যাবে। রবিন সিদ্ধান্ত নিল কাল ঈশাকে নিয়ে তারপর যাবে রায়দের কাছে। জানলা থেকে পর্দা ভেদ করে সূর্যের আলো পড়ছে ইফরাহার চোখে মুখে। ইফরাহার ঘুম ভেঙে গেল। সে চোখ কুঁচকে আস্তে আস্তে তাকালো। বোঝার চেষ্টা করল কোথায় আছে সে। যেই না উঠে বসতে যাবে অমনি বুকের উপর ভারী কিছু অনুভব করল ইফরাহ। বুকের দিকে তাকিয়ে দেখল রায়েদ এখনো তার বুকের উপর মাথা রেখে তাকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইফরাহ মুচকি হাসল। পাশে তাকিয়ে দেখল মোমো বসে আছে এবং তাদের দুজনকে দেখছে। ইফরাহ মোমোকে দেখে ইমোশনাল হয়ে পড়ল। কতগুলো বছর সে তার বাচ্চাকে ছাড়া থেকেছে। যারা পশু পাখি প্রেমী তারাই বুঝে এই কষ্ট। ইফরাহ এক হাত দিয়ে মোমো এর মাথায় হাত বুলিয়ে দিল। মোমো চুপচাপ বসে রইল। ইফরাহার ইচ্ছে করছে রায়েদকে ইচ্ছে মতন মারতে। ইফরাহ আবার নিজের বুকের উপর ঘুমিয়ে থাকা রায়দের দিকে তাকালোট। রায়দের নিষ্পাপ মুখ দেখে মুচকি হেসে বলল, ঘুমানোর সময় তো দেখতে একদম নিষ্পাপ বাচ্চাদের মতন লাগে, অথচ নির্লজ্জের মতন আমার আদরের বিড়ালকে চুরি করলেন। আস্ত একটা চোর। এই বলে ইফরাহ হাসল, তারপর রায়দের মাথার চুলগুলো এলোমেলো করে দিল। রায়দের ঘুম তখন হালকা ছিল, তাই তার ঘুম ভেঙে গেল ইফরাহার কাণ্ডে। সে আস্তে আস্তে নিজের চোখ মেলে তাকালো। তাকিয়েই দেখতে পেল এক নিষ্পাপ হাস্যোজ্জ্বল মুখশ্রী। যা দেখে রায়দের বুক ধকধক করে উঠল। ইফরাহার চুল এলোমেলো, চোখ ফোলা ফোলা, মুখ ভর্তি হাসি, সব মিলিয়ে যেন সদ্য ফুটন্ত গোলাপ ফুলের কুড়ি। রায়দের লিটল রোজবার্ড। রায়েদ মুচকি হাসল, তারপর ইফরাহার বুক থেকে মাথা তুলে ইফরাহার দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, শুভ সকাল আমার লিটল রোজবার্ড। সকাল সকাল এত সুন্দর এবং মায়াবী দেখতে লাগার কি খুব প্রয়োজন ছিল? এখন যে এই দিনের বেলা রাতে অপূর্ণ থাকা কাজ করতে ইচ্ছে যাচ্ছে বেবি। ইফরাহ অবাক হলট। যখন রায়দের কথার বোধগম্য হলো, চোখ বড় বড় হয়ে গেল। মুখ লাল হয়ে গেল। সে রায়দের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে কঠোর কণ্ঠে বলল, চুপ করুন অসভ্য লোক। একেই তো আমার বিড়াল চুরি করেছিলেন, তারপরও যে আমি আপনাকে বিছানায় শুতে দিয়েছি সেটা তো আপনার সাত কপালের ভাগ্য। আবার উল্টো পাল্টা কথা বলছেন? দিবা স্বপ্ন দেখা ভালো নামি। আক করা কথায় আছে না গাছে কাঁঠাল গোফে তেল।
রায়েদ ইফরাহার অভিযোগগুলো খুব মন দিয়ে শুনল। তার ঠোঁটে বরাবরের মতন হাসি ছিল। সে বিনা আমন্ত্রণে ইফরাহার মুখের দিকে ঝুঁকে এলো। নিজের দু হাত ইফরাহার দুপাশে রেখে ইফরাহকে বন্দি করে নিল্ট। তারপর ডিপ ভয়েসে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। তুমিও তো আমার মন চুরি করেছিলে, তার মানে তুমিও চোর। উফ না, মেয়েরা তো আবার চোর হয় না। চোর তো আমি, আর চোরের বউ চুন্নি তুমি। আর তুমিও চাইতে আমি বিছানায় শুই, তাই তো আমার জন্য জায়গা রেখে দিয়েছিলে। এই বলে রায়েদ ইফরাহার গালে শব্দ করে চুমু খেল। ইফরাহ রায়েদের বুকে হালকা করে চড় মেরে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। উফ উফ, সরুন তো। ঘড়ির দিয়ে চোখ দিয়ে দেখুন 8টার বেশি বাজে। নতুন বউ এতক্ষণ পরে ঘুমিয়ে থাকলে মানুষ কি বলবে শুনি? উদ্ধৃতি চিহ্ন। রায়েদ বিনা দ্বিধায় বলে উঠল আন্ডারস্কোর আন্ডারস্কোর। শুনতে চাও তাহলে শোনো। মানুষ বলবে রাতে জামাই বেশি আদর দিয়ে ফেলেছিল, তাই বউয়ের উঠতে দেরি হয়েছে। অবশ্য এইটা মিথ্যা অপবাদ। আমি কিন্তু কিছুই করিনি, তুমি তো জানোই। এই বলে রায়েদ ইফরাহকে চোখ টিপ দিল। ইফরাহার রাগে গা জ্বলে উঠল। সে জানত না এই লোক এত অসভ্য এবং নির্লজ্জ। সে দাঁতে দাঁত চেপে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। ফালতু কথা না বলে সরে যান বলছি। নয়তো আগামী 1 মাস আমার ধারের কাছে আসা তো দূরের কথা, এই রুমে ঢুকতে দিব না। রায়েদ একটু ভরকে গেল। তারপর নিজের 32 দাঁত বের করে হাসি দিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। কি যে বলো না লিটল রোজবার্ড, আমি কি তোমার সাথে ফালতু কথা বলতে পারি? এত সাহস কি আমার আছে পিচ্ছি? আমার ঘাড়ে এক মাথা, এবং তা আমি হারাতে চাই না। এই বলে রায়েদ ইফরাহার উপর থেকে সরে গিয়ে পাশে শুয়ে পড়ল। ইফরাহ রায়েদের আড়ালে মুচকি হাসল। তারপর বিছানা থেকে উঠে পড়ল। রায়েদ বিছানায় শুয়ে শুয়ে ইফরাহকে দেখছে। ইফরাহ আলমারি থেকে টুকটুকে লাল শাড়ি বের করল। কাল রাতে রায়েদের দাদি এখানে রেখে গিয়েছিল এবং বলে গিয়েছিল যাতে সকালে এইটাই পরে। রায়েদ বিছানায় শুয়ে থেকেই ইফরাহ ক্যাট জিজ্ঞেস করল আন্ডারস্কোর আন্ডারস্কোর। গোসল করতে যাচ্ছ? ইফরাহ না তাকিয়েই মাথা নাড়ল শুধু। রায়েদের ঠোঁটে দুষ্টু হাসি ফুটে উঠল। সে ভরপুর দুষ্টু কণ্ঠে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। গোসল করার তো কোনো কারণ দেখছি না আমি, লিটল রোজবার্ড আমার কাছে আসো, আমি গোসল করার কারণ বানিয়ে দেই। ইফরাহ যেন অবাকের চরম পর্যায়ে চলে গেল। তারপর আমতা আমতা করে জিজ্ঞেস করল আন্ডারস্কোর আন্ডারস্কোর। কি আবোল তালো বলেছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? রায়েদ হাসতে হাসতে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আরে তোমার আদরের মোমো মনে হয় সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দা গিয়েছিল এবং সেখানে থাকা মাটির টপে পা রেখেছিল এবং পা ভর্তি মাটি নিয়ে এই যে দেখো বিছানায় শুয়ে আছে। এখন এই মাটিগুলো তোমার শরীরে লাগাবো। তাহলেই তোমার গোসল করার কারণ হবে। একদম ন্যাচারাল স্কিন কেয়ার। তারপর তুমি গোসল কর। ইফরাহ হাফ ছাড়ল, তারপর রায়েদের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমি যদি এখন আপনার কাছে আসি তাহলে সেই মাকে আমি আপনাকে খাওয়া। রায়েদ এই কথা শোনা মাত্রই চাদর দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। ইফরাহ মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আধা ঘন্টা পর গোসল করে একদম শাড়ি পরে বের হলো। সে আবার শাড়ি পরতে পারে। শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছিল। রায়েদ মোমোর সাথে কথা বলছিল। হঠাৎ চোখ গেল ইফরাহার দিকে। তার কাছে লাগছিল যেন তার চোখের সামনে গোলাপে রানী দাঁড়িয়ে আছে। রায়েদ বিনা বাক্য বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ইফরাহার কাছে গেল। পিছন থেকে ইফরাহকে জড়িয়ে ধরল। ইফরাহার হাতে থাকা টাওয়াল নিচে পড়ে গেল। সে আয়না দিয়ে রায়েদকে দেখতে লাগল। রায়েদ ইফরাহার ভেজা চুলের ঘ্রাণ নিল। তারপর পিঠ থেকে ভেজা চুল সরিয়ে ডান পাশের কাঁধে এনে রাখল। তারপর বাম পাশের কাঁধে নিজের ঠোঁট ছোঁয়ায়। ইফরাহ শক্ত করে চোখ বন্ধ করে নেয়। তার ভেতর এক অদ্ভুত শিহরণ খেলে যায়। হাত পা বরফ হয়ে গেছে। রায়েদের স্পর্শ যেন আর গভীর হতে লাগল। সে শাড়ির আঁচলের ফাঁক দিয়ে ইফরাহার নরম পেটে নিজের হাত স্লাইড করতে লাগল। অন্য হাত দিয়ে ইফরাহার মাথা এক পাশ করে রেখেছে। সে নিজের হাত দিয়ে ইফরাহার পেট বিচরণ করতে লাগল। তার হাত ফ্লাইট করতে করতে আরেকটু উপরে উঠাতে লাগল। ইফরাহ নিজের হাত দিয়ে শাড়ি শক্ত করে ধরে আছে। চোখ খোলার সাহস পাচ্ছে না সে। রায়েদের ঠোঁটের স্পর্শ যেন ভেজা ভেজা হতে লাগল। ইফরাহ যেন আর সহ্য করতে পারছে না। ঠিক এমন রোমাঞ্চকর সময়ে কেউ তাদের রুমের দরজায় নক করল। দুজনেই যেন নিজেদের হুঁশ ফিরে পেল। ইফরাহ রায়েদের থেকে ছিটকে কিছুটা দূরে সরে গেল। আয়নার নিজেকে দেখে অবাক, কারণ গলায় লালচে দাগ হয়ে গেছে। তাড়াতাড়ি নিজের চুল দিয়ে গলা ঢেকে নিল। রায়েদ মুচকি হেসে চোখ টিপ দিয়ে দরজা খুলল। কিন্তু দরজা খুলে যাকে দেখল তাকে দেখা সে আশা করেনি। ইফরাহও কিছুটা অবাক হলো দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে।
সে একবার রায়দের দিকে তাকালো তো আরেকবার দরজার বাইরে দাঁড়িয়ে থাকা কাঙ্ক্ষিত ব্যক্তিটির দিকে তাকাচ্ছে। বাইরে থাকা ব্যক্তিটি বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করল এবং ইফরাহার কাছে গিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমি এসে গিয়েছি তোমাদের রোমান্সে বাধা দিতে। রায়েদ মুচকি হেসে ইফরাহার দিকে তাকিয়ে বলল, আরে এইটা হলো আমার ফুফাতো বোন। ওর নাম ঈশিতা। একদম আমার নিজের বোনের মতো। ইফরাহ মুচকি হেসে ঈশিতাকে সালাম দিল। ঈশিতা নিজেকে যথাযথ স্বাভাবিক রাখার চেষ্টা করে সালামের জবাব দিল। রায়েদ ঈশিতার কাছে এসে জিজ্ঞেস করল আন্ডারস্কোর আন্ডারস্কোর। কিরে কই ছিল তোরা? তোদের ফোন বন্ধ ছিল। আমার বিয়ে আর তুই থাকবি না এটা কি সম্ভব? অথচ দেখ তুই ছিলি না আমার বিয়ে শেষ হয়ে গেল। আর ফুপি এবং ফুপা এসেছে? ঈশিতা রায়েদের দিকে তাকালো না। তার আর এখন রায়েদকে একদম ভালো লাগে না। আগে তার চোখে রায়েদকে সবথেকে হ্যান্ডসাম পুরুষ লাগত। কপালে একটি ছোট্ট কাটা দাগ থাকলেও সেটিতে ছিল এক মাধুর্য। কিন্তু এখন গাল থেকে নাকে সেই সেলাই করা দাগ দেখে তার বিরক্ত লাগে। এবং সব বিরক্ত গিয়ে বেড়ে যায় ইফরাহকে দেখলে। সে না তাকিয়েই বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমরা কক্সবাজার গিয়েছিলাম। সেখানে গিয়ে নতুন সিম কিনেছিলাম এবং সেটি চালিয়েছিলাম আমরা। কিছুদিন সবাই মিলে রেস্ট নিতে চেয়েছিলাম তাই নেটওয়ার্কের বাইরে ছিলাম। জানতাম না এত কিছু হয়ে যাবে। আর হ্যাঁ মমো এবং ডেড নিচে বসে আছে। রায়দের কেন জানি অদ্ভুত লাগলো। ঈশিতার কথা বিশ্বাস করতে তার মন সাই জানালো না। তার জানামতে তার ফুপি কোন জায়গায় ঘুরতে যাওয়ার 3 মাস আগে থেকে সেটি ঢাকঢোল পিটিয়ে মানুষকে জানায়। সেখানে গিয়ে কি করবে এখান থেকে তারা সেখানে কি নিয়ে যাবে যতটুকু না সত্য তার থেকে 3 গুণ বাড়িয়ে বলে। অথচ কক্সবাজার গিয়ে একদম সিম চেঞ্জ করে ফেলল এই বিষয়টা কারোর কানে খবর এলো না। আর তাছাড়াও ঈশিতা সব সময় তার সাথে ঢলাঢলি করত তার দিকে তাকিয়ে কথা বলতো আর আজকে একদল মাথা নিচু করে আছে। কিন্তু সে বিষয়টি বেশি ঘাটল না। সে ইফরাহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আন্ডারস্কোর। চলো নিচে যাই আমরা। ইফরাহ যেই না পা বাড়ায় অমনি ঈশিতা বাধা দিয়ে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর। ও থাক, আমি ওর সাথে কথা বলি। একটু পরিচয় হই। রায়দের মন সায় দিল না ইফরাহকে ঈশিতার সাথে রেখে যেতে তারপরও ইফরাহার দিকে একবার তাকিয়ে চোখ দিয়ে ভরসা দিল এবং তাদেরকে তাড়াতাড়ি নিচে আসতে বলে সে রুম থেকে বের হয়ে গেল। বের হবার সময় ঘুমের দরজা ভিজিয়ে দিল। ঈশিত নিজের 2 হাত দিয়ে নিজের 2 বাহু ধরে ইফরাহার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। ইফরাহ এতক্ষণ শান্ত থাকলেও এখন ঈশিতার তীক্ষ্ণ দৃষ্টি দেখে সে নিজেও ঈশিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ। ঈশিতা অবাক হল। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রবিন ঈশাকে সব খুলে বলল। ঈশা তো শুনে একদম অবাক। সে রবিনের দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। তাই তো সেদিন দেখা সে মেয়েটির চোখ জোড়া আমার কাছে এত চেনা লাগছিল। আমি ভাবতেও পারছি না যে সেই মেয়েটার কেউ না বরং। ঈশা থামল। কিন্তু মনে মনে বলল অন্য কথা। যা কেবল সে এবং আর একজন ব্যক্তি জানে। তারপর আবার বলতে শুরু করল আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমাদের উচিত এক্ষুনি বসকে জানানো। জানি না বস শুনলে কিভাবে রিয়েক্ট করবে। রবিন সায় দিল এবং বলল আন্ডারস্কোর। তাড়াতাড়ি গাড়িতে উঠো। একসাথে যাই বসের বাড়ি। ঈশা আর দ্বিমত করল না। চুপচাপ গাড়িতে উঠে বসল। মূলত সকাল সকালই রবিন ঈশার বাড়ির সামনে এসে তাকে কল দেয় এবং ঈশা বাড়ি থেকে বের হতেই তাকে সব জানায়। এবং এখন তারা যাচ্ছে রায়দের বাড়ির উদ্দেশ্যে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রায়েদ রুম থেকে বের হয় ঠিকই নিচে যাবার উদ্দেশ্যে কিন্তু তার মন এবং মস্তিষ্ক বারবার তাকে জানান দিচ্ছে যে ঈশিতা তার লিটল রোজবার্ডের জন্য শুভাকাঙ্ক্ষী না। তাই সে নিচে না গিয়ে দরজার সাথে কান পেতে দাঁড়িয়ে থাকে। ঈশিতা ইফরাহার দিকে আগের দৃষ্টিতেই তাকিয়ে থেকে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর। কি দেখলে এমন রায়দের মধ্যে? আগে বিয়ে করলে মানতাম না হয় সে খুব হ্যান্ডসাম। কিন্তু এখন তো তার চেহারাও নেই। দেখতে কুৎসিত। এখন কেন বিয়ে করলে? টাকার জন্য? ঈশিতার কথা শুনে রায়দের হৃদয় ভেঙে গেল। সে তো ঈশিতাকে নিজের বোনের মতন ভালোবাসত। আর সে কি সত্যি এতটা কুৎসিত হয়ে গেছে? বিয়ের সময়ও অনেকে এই বিষয় নিয়ে কথা বলেছে। এখন তার নিজের বোন বলছে। ইফরাহ ভবিষ্যতে প্রস্তাবে না তো বিয়ের জন্য? রায়দের হাত পা ঠান্ডা হয়ে গেল। ঈশিতার কথা শুনে ইফরাহার মাথা গরম হয়ে গেল। তাকে লোভী অপবাদ দিয়েছে এই জন্য নয় বরং তার রায়দের চেহারা নিয়ে বাজে কথা বলেছে তার জন্য। ইফরাহ গর্জন করে বলে উঠল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর।
মুখ সামলিয়ে কথা বলুন। আপনি আমার স্বামীর সম্পর্কে কথা বলছেন। আপনি আমার থেকে বড় এবং আমার স্বামী বোন বলে আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। কিন্তু যদি আর একটাও বাজে কথা আপনার মুখ থেকে বের হয়ে আমার স্বামীকে নিয়ে তাহলে আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলব। এবং এই কাজটি করতে আমার দ্বিতীয়বারও ভাবতে হবে না। ঈশিতা অবাক হল। তার তীক্ষ্ণ দৃষ্টি অবাকের দৃষ্টিতে রূপান্তরিত হল। তার সাথে এমন ভাবে কথা বলার কারোর কখনো সাহস হয়নি। রায়েত দরজার বাহির থেকে সব শুনে অনেক বেশি খুশি হল। তার লিটল রোজবার্ড যে তার জন্য স্ট্যান্ড নিল এবং কথায় কথায় তাকে নিজের স্বামী বলল। ইফরাহ আবার বলতে শুরু করল আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আর রইল বাকি টাকার জন্য। আচ্ছা, আপনার বলা কথা মতন মানলাম আমি টাকার জন্য বিয়ে করেছি। কি করবেন এখন? মেরে ফেলবেন আমায়? হঠাৎ ইফরাহ ঈশিতার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল আন্ডারস্কোর। ঠিক যেমন একবার চেষ্টা করেছিলেন। এই বলে আবার সোজা হয়ে দাঁড়ায় এবং ঈশিতাকে চোখ টিপ দেয়। ঈশিতা ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। এসি রুমেও তার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ে। ইফরাহার মুখে পৈশাচিক হাসির ঝলক ফুটে ওঠে। ঈশিতা আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই ইফরাহ বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। আনায়া ইফরাহার স্বামী ইহসান রায়েত সিকান্দার জীবিত থাকাকালীন কেউ তার লিটল রোজবার্ড মানে আমার ক্ষতি করতে পারবে না। আর আমার স্বামীকে জ্বালানোর অধিকার শুধু আমার এবং কথা শোনানোর, ভালোবাসার, উনার টাকার প্রতি লোভ রাখার, সবকিছু অধিকার শুধু আমার এবং আমি আমার অধিকারে হস্তক্ষেপ পছন্দ করি না। রায়েত দরজার বাইরে থেকে সব শুনছিল এবং তার লিটল রোজবার্ডের উপর গর্ব বোধ করছিল। তারপর নিচে থেকে রবিনে শব্দ শুনে আর দাঁড়িয়ে থাকল না। চলে গেল সে নিচে। ইফরাহ দরজার সামনে থেকে ছায়া সরে যেতে দেখে সে বুঝল রায়েত চলে গিয়েছে। সে আবার ঈশিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজের গলার দিক থেকে চুল সরিয়ে ঈশিতাকে তার গলায় থাকা লালচে দাগ দেখিয়ে দেখিয়ে বলতে শুরু করল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। এগুলো দেখছো? আমার স্বামীর দেওয়া ভালোবাসা। এগুলো পেলে টাকা পয়সা দিয়ে আর কি করব? স্বামীর দেওয়া সোহাগ ভালোবাসা আদর ব্যথা এই সব কিছু নিয়েই আমার জীবন চলে যাবে। টাকা পয়সা হাতের ময়লা আমি আবার খুব পরিষ্কার। আমি নিজের হাতে ময়লার দাগ লাগাতে চাই না। কিন্তু যদি সেই দাগটি থাকে স্বামীর দেওয়া ভালোবাসা তাহলে কোন সমস্যা নেই, পুরো শরীরে নিয়ে ঘুরতে রাজি। এই বলে ইফরাহ ফ্লাইং কিস দিল ঈশিতাকে। ঈশিতা রাগে গোজগোজ করতে লাগল। সে নিজের ঠোঁট কামড়ে রাগ নিয়ন্ত্রণ করে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। এসব ফালতু কথা আমি শুনতে চাই না। আগে এইটা বল, মেরে ফেলবেন আমায়, ঠিক যেমন একবার চেষ্টা করেছিলেন। এইসব বলে তুমি কি বোঝাতে চেয়েছ? ইফরাহ বাঁকা হেসে বলতে শুরু করল আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমি সব জানি। সেদিন যখন তুমি আমাকে ধাক্কা দাও এবং রায়েদ এসে আমাকে বাঁচায়, তখন তো তুমি আমার খুব কাছেই ছিলে। হঠাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তুমি হাত দিয়ে চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছিলে, তোমার হাত থেকে চাদর পিছলে যায় এবং আমি তোমার চেহারা দেখে ফেলি। কিন্তু তখন আমি ঠিক ছিলাম বিধায়, নয়তো তখনই আমি তোমার হাত টুকরো টুকরো করে কেটে ফেলতাম এমন নিকৃষ্ট কাজের জন্য। যখন রায়েদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম এবং যখন তার জ্ঞান ফিরেছিল তখন আমি হোটেলে ফিরে সকল হিসাব মেলাতে শুরু করলাম। তুমি একদিন অফিসে এসেছিলে এবং আমার উপর রাগ দেখিয়েছিলে আর রায়েদ আমার পক্ষে কথায় বলায় তুমি রেগে গিয়েছিলে। তোমার চোখে স্পষ্ট ঘৃণা দেখেছি আমি সুইটহার্ট। এবং আমার এইটা বুঝতে সময় লাগলো না যে তুমি রায়েদকে পছন্দ করো। এইসব হিসেব করার পর দুইয়ে দুইয়ে চার মিলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যখন হসপিটালে আসলাম তখন রায়েদ আমাকে নিজের চেহারা দেখাতে চায়নি। আমিও বেশি জোর না করে যখন চলে আসছিলাম তখন দেখলাম তোমাকে ঢুকতে। তোমাকে দেখা সত্ত্বেও না দেখার ভাব নিলাম। রবিন এবং ঈশাকে বাইরে অপেক্ষা করতে বলে ফোন রেখে গিয়েছি, এই অজুহাত দিয়ে আবার এসেছিলাম রায়েদের কেবিনের সামনে। এসে দেখি তুমি দরজার কাছ দিয়ে রায়েদকে দেখে নাক মুখ কুচকাচ্ছিলে। ভীষণ ঘৃণা হলো তোমার উপর আমার। এই তোমার ভালোবাসা? তোমার জন্য তার এই অবস্থা? চেহারার রূপ টাকা পয়সা দিয়ে কি কখনো ভালোবাসা হয়? হয় না। তাই ভাবলাম ভিন্নভাবে প্রতিশোধ নিল। সেখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে চলে এলাম রাজশাহী। ফিরে ভাবতে লাগলাম কি করে তোমাকে শাস্তি দেওয়া যায়। পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম তুমি রাজশাহীতে নেই এখন। তাই কিছুদিন শান্ত থাকলাম। আমি জানতাম আমাদের বিয়ের কথা শুনে তুমি তাড়াতাড়ি চলে আসবে। আর এই দেখো তুমি নিজে নিজে এসে পড়লে আমার ফাঁদে। ঈশিতা ভয় কাঁপতে লাগলো কিন্তু তবুও হার মানল না। সে কাপা কাপা কণ্ঠে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি এই কাজ করেছি? আর রায়েদ আমাকে অনেক বিশ্বাস করে। তাই ওকে এইসব বললে সে কখনোই বিশ্বাস করবে না।
ইফরাহ শব্দ করে হাসল। তারপর বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। আর ইউ শিওর সুইটহার্ট? আমার কাছে যদি বিন্দুমাত্র প্রমাণ না থাকে এবং আমি যদি অযথাও তোমার নাম বলি তারপরও রায়েদ চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করবে। আর সেই জায়গায় তো আমার কাছে প্রমাণ আছে। ঈশিতার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। কি কি কিসের প্রমাণ? ঠিক তখনই হুড়হুড়িয়ে ঘরের দরজা ঠেলে কেউ প্রবেশ করল। ইফরাহ মুচকি হেসে সামনে থাকা ব্যক্তিগত দিকে তাকিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। ওই যে এসে গেছে তোমার প্রমাণ। ঈশা দরজা খুলে ভেতরে ঢুকল। ঈশাকে চিনতে সময় লাগল না। ঈশা ইফরাহার কাছে দৌড়ে গিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর নিচে চলো, রবিনের কাছে প্রমাণ আছে। ইফরাহ ঈশিতার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। চলো আপু নিচে আসো, সবার সামনে বলি। ঈশিতা ভয় পেলেও প্রকাশ করল না। কারণ ইফরাহার কথা রায়েদ বিশ্বাস করলেও পরিবারের বাকিরা করবে না। আর তার যতটুকু ধারণা তাকে যেহেতু কেউ দেখেনি তাহলে হয়তো তেমন কোনো প্রমাণ নেই। এই সব ভেবে ঈশিতা কঠোর কণ্ঠে বলে উঠল আন্ডারস্কোর আন্ডারস্কোর। হ্যাঁ হ্যাঁ চলো, আমি কি ভয় পাই নাকি? আমিও দেখি তুমি কি করে আমার নামে এমন অপবাদ দেও। তোমার মতন একদিনের মেয়েকে কেউই বিশ্বাস করবে না। ইফরাহ হাসল, সাথে ঈশাও হাসল। তাদের হাসি দেখে ঈশিতা কিছুটা দমে গেলেও প্রকাশ করল না। ইফরাহ ঈশাকে ইশারা করতেই ঈশা চোখ দিয়ে বোঝালো সব রেডি। ইফরাহ মুচকি হেসে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। বড় আপু চলো আমরা এখন নিচে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ঈশিতা ঘেমে যাচ্ছে, হাত দিয়ে কপালের ঘাম মুছে তারপর ইফরাহার আগে যাওয়া শুরু করল। ইফরাহ আর ঈশা পিছন পিছন আসলো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। রায়েদ তার পুরো পরিবারের সাথে নিচে বসেছিল। রায়েদের মা মিসেস রবিনা, রায়েদের বাবা রিফাত সিকান্দার এবং রায়েদের দাদি সুবানা আক্তার। সেখানে ঈশিতার মা বাবাও ছিল। বাকি অতিথিদের মধ্যে কেউ রাতেই চলে গিয়েছিল এবং যারা ছিল তারা সকালে চলে গিয়েছে। কারণ হঠাৎ করে বিয়ে হবার কারণে কেউই তেমন সময় নিয়ে আসেনি। রায়েদ রবিনের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। রবিনের চেহারা দেখে সে বুঝতে পারছে কিছু একটা ঘটেছে। এই তো কিছুক্ষণ আগেই রবিন আর ঈশা হন্তদন্ত হয়ে বাড়ি প্রবেশ করল আর ঈশা সোজা চলে গেল উপরে। রায়েদ রবিনকে কিছু জিজ্ঞেস করলেই রবিন বলে আন্ডারস্কোর। ইফরাহ ম্যাডাম এসে বলবে। রায়েদ মনে মনে বলছে আন্ডারস্কোর আন্ডারস্কোর। রাঙামাটি থেকে আসার পর থেকে আমার কর্মচারী, আমার বন্ধুরা, এমনকি আমার পরিবার দেখছি আমার থেকে আমার বউয়ের কথা শুনে। বাহ বাহ বেশ ভালো। রায়েদ দেখল সিঁড়ি দিয়ে ইফরাহ নামছে। ইফরাহার সাথে আরও দুজন নামছিল কিন্তু তার নজর কেবল ইফরাহতেই আটকে আছে। পরনে লাল শাড়ি, মাথায় সুন্দর করে ঘোমটা দেওয়া। রায়েদের কানে এখনও ঈশিতাকে বলা ইফরাহার কথাগুলো কানে বাজছে। কতটা সৌভাগ্য হলে এমন বউ পাওয়া যায়। ইফরাহ নিচে এসে রায়েদের দাদিকে সালাম দিল। সুবানা আক্তার ইফরাহার কপালে চুমু খেয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। মাশাআল্লাহ আমাগোর ঘরের নূর তুই। এখন ঘরকে আলোকিত কইরে দিবি। ইফরাহ লজ্জা পেয়ে হাসল। তারপর সে তার শ্বশুর শাশুড়িকে সালাম দিল। দুজনেই ইফরাহার মাথায় হাত বুলিয়ে দিল। সুবানা আক্তার ইফরাহকে উদ্দেশ্য করে বললেন আন্ডারস্কোর আন্ডারস্কোর। এই হইল আমার মাইয়া আর তার জামাই, মানে ঈশিতার মা বাপ আর তোর ফুফা শ্বশুর শাশুড়ি। ইফরাহ সালাম দিয়ে কুশল বিনিময় করল। তারাও সুন্দর মতন জবাব দিলেন। ইফরাহ গিয়ে রায়েদের পাশে দাঁড়ালো। ঈশিতা এখনো মনে মনে ভয় পাচ্ছে কিন্তু যথাসম্ভব তা প্রকাশ করা থেকে বিরত থাকছে। হঠাৎ ঈশিতার বাবা বলে উঠল আন্ডারস্কোর আন্ডারস্কোর। এত বড় ঘটনা ঘটে গেল অথচ আমরা কিছুই জানতাম না। সব থেকে বড় কথা রায়েদ সুস্থ আছে, এটাই অনেক। কিন্তু কাজটা কি করেছে এ বিষয়ে আপনারা খোঁজখবর নেননি? তাকে তো জেলে দেওয়া উচিত। ইফরাহ বাঁকা হাসল ঈশিতার দিকে তাকিয়ে। ঈশিতা তার বাবার কথা শুনে আমতা আমতা করে বলে উঠল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। থাক না, ডেট যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এখন এইসব নিয়ে পড়ে থাকলে লাভ নেই। তার মা বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। লাভ নেই বললে কি চলে নাকি? যে এত বড় কাজ করেছে তাকে তো খুঁজে বের করা উচিত। আমাদের উচিত পুলিশের কাছে কমপ্লেন করার। অবশ্যই পুলিশেরা খুঁজে বের করতে পারবে। ইফরাহ ঈশিতার দিকে তাকিয়ে নরম স্বরে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। ফুপি মনি তো ঠিকই বলেছেন। পুলিশের কাছে গেলেই তো আমরা এই কাজটা যে করেছে বা করার চেষ্টা করেছে তাকে ধরতে পারব। কি বলো ঈশিতা আপু? ঈশিতার কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সে আমতা আমতা করে ইফরাহকে ধমক দিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। ছোট তুমি ছোটর মতোই থাকো। আমাদের পারিবারিক বিষয়ে তোমার কথা বলার কোন প্রয়োজন নেই।
আর আমাকে সম্মান দিয়ে কথা বলবে। নিজের কথা শেষ করতে না করতেই রায়দের হুঙ্কার শোনা গেল। রায়েদ হুঙ্কার দিয়ে বলল আন্ডারস্কোর। ঈশিতা, নিজের লিমিট ক্রস করছিস তুই ঈশিতা। তোকে আমি আরো একবার ওয়ার্নিং দিয়েছিলাম। ইফরাহ আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। তোর থেকে কোটি গুণ বেশি অধিকার তার আছে পারিবারিক বিষয়ে কথা বলার। এক্ষুনি সরি বল তুই আমার ইফরাহকে। আর কখনোই আমার লিটল রোজবার্ডের দিকে চোখ গরম দেখিয়ে কথা বলবি না। তোর সেই অধিকার নেই। রায়েদ আরও কিছু বলতে যাবে তার আগেই ইফরাহ তার হাত শক্ত করে চেপে ধরে তাকে শান্ত করার চেষ্টা করল। রায়েদ ইফরাহার হাতের কোমল স্পর্শ পেয়ে যেন গলে গেল। বাড়ির সবাই অবাক। রায়েদের সহজে রাগ উঠে না এবং উঠলেও রাগ কমানো কারোর পক্ষে অসম্ভব। সেই জায়গা ইফরাহ তা সম্ভব করে দেখালো। রায়েদের বাবা রিফাত সিকান্দার নিজের স্ত্রীর কানে কানে বলল আন্ডারস্কোর। বৌমা পেয়েছ একখান। এখন তোমার ছেলেকে আর ভয় পেতে হবে না আমাদের। মিসেস রুবিনা স্বামীর দিকে চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল আন্ডারস্কোর। বৌমা না সে আমার মেয়ে। রিফাত সিকান্দার মুচকি হাসল। ঈশিতা রায়েদ আর ইফরাহার আলগা পীড়িত সহ্য করতে না পেরে তেরে ইফরাহার সামনে গেল। কিন্তু ইফরাহকে পিছন করে তার সামনে ঢাল হয়ে রায়েদ দাঁড়ালো। যা দেখে ঈশিতা আরও উত্তেজিত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলতে শুরু করল আন্ডারস্কোর। না বিশ্বাস করো রায়েদ আমি কিছু করেনি। এই মেয়ে মিথ্যা বলছে। আমি কিছু করিনি। ঈশিতার এমন আচরণ সবাই বসা থেকে উঠে গেল। কেউই কিছু বুঝতে পারছে না। এমনকি রায়েদ নিজেও কিছু বুঝতে পারছে না। ঈশিতা কি বলছে, কেন এমন করছে। ঈশিতা আবার ইফরাহার দিকে তাকিয়ে বলতে শুরু করল আন্ডারস্কোর। তুই মিথ্যে বলেছিস রায়েদের কাছে আমার নামে তাই না? তোকে তো আমি শেষ করে দিব। এই কথা বলার সাথে সাথে রায়েদ চিৎকার করে বলে উঠল ঈশিতা। রায়েদের চিৎকার শুনে ঈশিতা কেঁপে উঠল। তারপর কম্পিত কণ্ঠে বলল আন্ডারস্কোর। রায়েদ বিশ্বাস করো, আমি ওই দিন তোমাকে রাঙামাটির পাহাড় থেকে ধাক্কা দেইনি। আর না হসপিটালে গিয়ে তোমার চেহারা দেখে ভয় পেয়ে রাজশাহী এসে পরিবারসহ কক্সবাজারে পালিয়েছে। আমি তো জানতামই না যে তুমি রাঙ্গামাটি ছিলে। এই মেয়ে তোমাকে যা বলেছে সব মিথ্যে বলেছে। আমি কেমন কাজ করতে পারি তুমি বলো? সবাই অবাক হলো। যেন কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইফরাহ বাঁকা হাসছে কারণ সে এটাই চাইতো যে ঈশিতা নিজের দোষ নিজের মুখে স্বীকার করুক। সে একটি বইতে পড়েছে ডার্ক সাইকোলজি বা অন্ধকার মনোবিজ্ঞান এর ভাষায় কাউকে উত্তেজিত করে তার দোষ স্বীকার করিয়ে নেওয়াকে এক ধরনের কৌশল বা কারসাজি বলা হয়। তাই করেছে ইফরাহ। প্রথমে ঈশিতাকে রুমে উত্তেজিত এবং নার্ভাস করে এসেছে আর এখন নিচে। ঈশিতার খেয়ালই নেই সে কি বলছে। রায়েদ যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে তো ঈশিতাকে নিজের বোন ভাবত। ঈশিতার মা ঈশিতার কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে বলছে আন্ডারস্কোর। প্রিন্সেস কি বলছো তুমি এসব? শান্ত হও মা। রায়েদ ঈশিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলল আন্ডারস্কোর। তার মানে আমার সন্দেহ ঠিক। এই নিকৃষ্ট কাজ তুই করেছিস। সেই দিন যখন তুই ইফরাহকে ধাক্কা দিতে নিয়েছিল এবং আমি গিয়ে তাকে বাঁচিয়েছিলাম তখন তোর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ পেয়েছিলাম। কিন্তু এমন এক সময় সেসব ভাবার অবস্থায় ছিলাম না। এবং পরবর্তীতে ভাবলেও মনকে বোঝাতাম যে তুই এমন কাজ করতে পারবি না। অথচ আজ তুই নিজের মুখে স্বীকার করছিস। ছি তোর লজ্জা করল না এত নোংরা কাজ করতে? ঈশিতার চোখে ভয় স্পষ্ট। ঈশিতার বাবা বলল আন্ডারস্কোর। কি বলছো কি তুমি এইসব? কোন প্রমাণ আছে যে আমার মেয়ে এরকম কোন জঘন্য কাজ করেছে? আমার মেয়ে এমন কাজ করতে পারে না। তোমার বউকে সামলাও। বিয়ে করে আসার পরেই পরিবারের ভেতর ঝামেলা লাগিয়ে দিয়েছে। ইফরাহ আর চুপ করল না। সে জবাব দিল আন্ডারস্কোর। আমার কাছে যথেষ্ট পরিমাণের প্রমাণ আছে যে আপনার মেয়ে এই জঘন্য কাজ করেছে। আমার মুখের কথায় হয়তো আপনারা বিশ্বাস করবেন না তাই আপনাদেরকে আমি ভিডিও দেখাতে পারবো। ইফরাহ রবিনের দিকে ইশারা করতেই রবিন ড্রয়িং রুমে থাকা স্মার্ট টিভিতে মিররকাস্ট ব্যবহার করে নিজের ফোনের সাথে কানেক্ট করল। সেখানে ভিডিও প্লে হলো, যেখানে দেখা যাচ্ছে ইফরাহ পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আছে একা একা এবং তার পিছনে রায়েদ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করছে। সবার নজর টিভির স্ক্রিনে। ঈশিতা ভয়ে কাঁপছে। হঠাৎ ভেসে ওঠল সে ভয়ানক দৃশ্য যেখানে কোন চাদর দিয়ে মুখ ঢাকা ব্যক্তি ইফরাহার দিকে এগিয়ে যাচ্ছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য এবং যা দেখে রায়েদ দৌড়ে ইফরাহকে বাঁচায় এবং ইফরাহার বদলে ধাক্কা খেয়ে সে পাহাড় থেকে পড়ে যায়। এমন দৃশ্য দেখে রায়েদের মা এবং দাদির চোখ থেকে পানি পড়তে শুরু করে। এমন দৃশ্য যেকোনো মার জন্য ভীতিকারক। পরে যা দেখা গেল তার জন্য কেউ প্রস্তুত ছিল না।
সেই চাদর মোড়ে রাখা ব্যক্তিটি যখন পিছনে ফিরে তখন তার মুখ থেকে চাদর পড়ে যায় এবং চাদর আস্তে আস্তে মাটিতে পড়ে যায় এবং তার মুখ স্পষ্ট হয়ে যায় এবং সেই ব্যক্তিটি আর কেউই না বরং স্বয়ং ঈশিতা নিজে ছিল। সবার চক্ষু চড়ক গাছ। কেউ বিশ্বাস করতে পারছে না নিজ চোখে দেখা দৃশ্যকে। তারপর আরেকটা ভিডিও প্লে হতে শুরু করলো। সেটা হসপিটালের সিসিটিভি ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঈশিতা রায়দের কেবিনের সামনে থেকে কিছু একটা দেখা চোখ মুখ কুঁচকে সেখান থেকে তড়িঘড়ি করে চলে আসছে। এমনকি যে হোটেলে ছিল সেই হোটেলের ফুটেজ আছে এখানে। সবার কাছে বিষয়ে ক্লিয়ার হলো এই কাজটি ঈশিতা করেছে। রুবিনা নিজেকে আর সামলাতে পারল না। ঈশিতার কাছে গিয়ে সজোরে থাপ্পড় লাগালো ঈশিতার গালে। থাপ্পড়ের জোর এতটাই বেশি ছিল যে ঈশিতা কিছুটা পিছিয়ে গেছে। সবাই নির্বাক হয়ে তাকিয়ে আছে ঈশিতার দিকে। রায়েদ যেন বাকরুদ্ধ। সে আস্তে আস্তে ঈশিতার দিকে এগিয়ে গেল। সবাই রায়েদের দিকে তাকিয়ে আছে। রায়েদ ঈশিতার নিকটে গিয়ে আহত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল _____। কেন এমন করলি তুই? তোকে তো কম ভালোবাসি নি রে আমি ঈশিতাট। সবসময় নিজের বোনের মতন দেখেছি। আর তুই আমার সবথেকে প্রিয় জিনিস কেড়ে নেওয়ার চেষ্টা করলি? ইফরাহ কি করেছে তোর বল? শেষের কথা রায়েদ জোরে চিৎকার করে বলল। সবার চোখেই পানি। ঈশিতা ইফরাহার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করল ______। হ্যাঁ হ্যাঁ আমি করেছি এই জঘন্য কাজ। আর সব দোষ শুধু এই মেয়েটার। ইফরাহার জন্য সবকিছু ঘটেছে। ওকে কে বলেছিল আমাদের মাঝে আসতে? যখন থেকে বুঝতে শুরু করেছিলাম তখন থেকে তোমাকে ভালবাসতাম। তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম। কিন্তু ও আমার জায়গা নিয়ে নিল। তাই ওকে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় না যে আমি কোন দোষ করেছি। আর আমি তোমাকে তো পাহাড় থেকে ফেলতে চাইনি। আমি ওকে ফেলে দিতে চেয়েছিলাম। তোমার জীবন থেকে অনেক দূরে পাঠিয়ে দিতে চেয়েছিলাম। আমার কথার কাটা সে যা সরিয়ে ফেলে চেয়েছিলাম। কিন্তু তুমি এসে ওকে বাঁচিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিলে। ওর প্রতি তোমার এই ভালোবাসা আমি ঘৃণা করি। রায়েদ ঈশিতার বলা কথাগুলো শুনে ভারসাম্য হারিয়ে 2 কদম পিছিয়ে গেল। ইফরাহ দৌড়ে এসে রায়েদের হাতের বাহু শক্ত করে চেপে ধরল। রায়েদ অশ্রুসিক্ত নয়নে ইফরাহার দিকে তাকালো। ইফরাহ তাকে মাথা নাড়িয়ে ইশারা করে সান্ত্বনা দিল। এইসব যেন ঈশিতার ভেতর জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন। সে আবার অস্থির হয়ে বলতে শুরু করল ____। এই মেয়ে সব নষ্টের মূল নয়তো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসতাম রায়েদ। এই মেয়ের জন্য এইসব হয়েছে। ওকে তো আমি শেষ করে দিব। এই বলে যেই না ঈশিতা ইফরাহার দিকে এক পা এগোলো অমনি এক শক্ত হাতের চড় এসে লাগলো তার গালে। সঙ্গে সঙ্গে ঈশিতা অনেকটা পিছিয়ে গেল। গাল তার জ্বলছে। ফর্সা গাল লাল হয়ে গেছে। ঈশিতা অশ্রুসিক্ত নয়নে তাকে থাপ্পড় দেওয়া ব্যক্তিকে দেখে কম্পিত কণ্ঠে আউরাল ____। ডেড। থাপ্পড়টি ঈশিতার বাবা দিয়েছে। সবাই অবাক যেই মানুষ কখনো নিজের মেয়ের ওপর হাত তোলা তো দূরের কথা চোখ গরম করে পর্যন্ত কথা বলেনি সেই মানুষটি নাকি আজ নিজের মেয়েকে থাপ্পড় দিয়েছে তাও ঘর ভর্তি মানুষের সামনে। ঈশিতার মাও আজ বাধা দিল না নিজের স্বামীকে। তার শিক্ষা দানের ত্রুটি ছিল বলেই আজ তার মেয়ে এত বড় অপরাধ করেছে। তিনি শুধু নিঃশব্দে কেঁদে গেলেন। ঈশিতা যেই না কিছু বলতে যাবে এহেন মুহূর্তে তার বাবা আরেকটি থাপ্পড় দিল। ঈশিতা তাল সামলাতে না পেরে মেঝেতে পড়ে গেল। কেউ তাকে ধরল না পর্যন্ত। ঈশিতার বাবার চোখে পানি। কিন্তু তিনি নিজেকে ধাতস্থ করে বলতে লাগলেন ____। ছোট থেকে যখন তুই জেদ ধরতি তখন তোর জেদকে প্রশ্রয় না দিয়ে যদি এই থাপ্পড় দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না আমার। এতটা নিচে নামতে পারলি তুই? শেষমেশ কিনা কাউকে হত্যা করার মতো জঘন্য কাজ করতে চেয়েছিল? তোর হাত কাঁপল না? বিন্দু মাত্র লজ্জা, অনুশোচনা নেই? আমার ঘৃণা হচ্ছে তোকে নিজের মেয়ে বলতে। ঈশিতা যেন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে চিৎকার করে কান্না করতে লাগল। সবাই তার দিকে তাকিয়ে আছে। ঈশিতা কান্না করতে করতে বলল _____। এই অসভ্য মেয়ের জন্য সবকিছু হয়েছে। নয়তো সব ঠিক ছিল। প্রথমে আমার কাছ থেকে আমার রায়েদকে কেড়ে নিয়েছে এবং এখন আবার নিজের পরিবারকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এই মেয়েকে আমি শেষ করে দিব। আমি তো ভালবাসতাম রায়েদকে। তাহলে সে কেন এলো আমাদের মাঝে? ঈশিতার বলা কথাটুকু শেষ হতে না হতেই রায়েদ হুঙ্কার দিয়ে বলল _____। এই মেয়ে আমার স্ত্রী। বারবার আমাদের মাঝে কি করছিস? আমাদের মাঝে এমন কোন সম্পর্ক ছিল না যার মাঝে আমার ইফরাহ এসেছে। আমি তো তোর সব সময় নিজের ছোট বোনের মতো যত্ন নিয়েছি। এর থেকে বেশি আমার তরফ থেকে কিছু ছিল না। আর এতই যদি আমাকে ভালবাসতি তাহলে পাহাড়ে কেন আমাকে রেখে চলে এসেছিলি? কই ইফরাহ তো আসেনি।
হসপিটালে গিয়েও কেন চলে এসেছিলি? জবাব দে। ঈশিতা কেঁপে উঠল রায়দের হুঙ্কারে। সে কান্না জড়িত কণ্ঠে বলতে শুরু আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। পাহাড় থেকে পালিয়ে এসেছিলাম কারণ আমি ভয় পেয়েছিলাম। আর হসপিটালে গিয়ে যখন তোমার চেহারা দেখলাম তখন আর তোমাকে ভালো লাগেনি আমার। তুমি আগে যেরকম হ্যান্ডসাম ছিলে তোমার গাল থেকে নাকে সেলাই করার কারণে এখন একই রকম লাগলো না দেখতে। তো আমি কি করতাম তখন? তাই সেখান থেকে পালিয়ে আসি এবং রাজশাহী এসে পড়ি এবং পরিবারসহ কক্সবাজারে চলে যাই। ভেবেছিলাম কক্সবাজার থেকে এসেই আবার ফিডোল্যান্ড চলে যাব। কিন্তু যখন শুনলাম তুমি বিয়ে করেছ তাও আবার এই মেয়েটিকে তখন আর সহ্য করতে পারলাম না। এই মেয়েটির জন্য তোমাকে চেহারার এই অবস্থা নয়তো আমি ঠিকই তোমাকে বিয়ে করতাম তোমাকে নিয়ে সংসার করতাম। যেখানে আমি পারলাম না তোমাকে বিয়ে করে সংসার করতে সেখানে এই মেয়েকে কি করে দিব তোমার সাথে সংসার করতে? তাই এখানে এসেছিলাম ঝামেলা বাজাতে কিন্তু এই মেয়ে সব নষ্ট করে দিল প্রথমে তোমাকে কেড়ে নিল এখন আবার আমার কাছ থেকে আমার পরিবার কেড়ে নিল। রায়েত যেন বাক্যহীন হয়ে গেল। তার চেহারায় সামান্য সেলাই করার দাগ থাকবে বলে ঈশিতা চলে এসেছিল। আর এইটাকে নাকি ঈশিতা নিজের ভালোবাসা বলছে? অথচ ইফরাহকে সে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল যাতে ইফরাহ তাকে ঘৃণা করে তার সামনে আর কখনো না যায়। অথচ ইফরাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানুষ ভর্তি ভরা মাঠে তাকে বিয়ের জন্য প্রস্তাব দিল। ইফরাহ যেন এতক্ষণ যাবৎ চুপ করে থাকলেও এখন রায়দের চেহারা নিয়ে কথা বলায় সে আর চুপ করে থাকতে পারল না। সে কঠিন কণ্ঠে ঈশিতাকে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমার স্বামীর চেহারা নিয়ে আরেকটি কথাও বলবে না তুমি। তোমার কারণে আজ ওর এই অবস্থা হয়েছে। আর যেটাকে তুমি ভালোবাসা বলছো সেটা কখনো ভালোবাসা না। তাই দয়া করে নিজের কুৎসিত মনে আমার স্বামীর জন্য যেই অনুভূতি তৈরি হয়েছিল সেই বিষাক্ত অনুভূতিকে ভালোবাসা বলে ভালোবাসা নামক পবিত্র জিনিসকে অপবিত্র করো না প্লিজ। ভালোবাসা কখনো কারোর চেহারা দেখে হয় না। এই যে দেখছো এই মানুষ আমার স্বামী আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমাকে প্রস্তাব দিয়েছিল কিন্তু নিজের পড়ালেখা এবং পরিবারের কথা ভেবে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। 8টি বছর আমার জন্য অপেক্ষা করেছে। 8 বছর পর যখন আমাদের দেখা হয়েছে আমাকে একটু অতীতের কথা মনে করিয়ে দিয়ে চাপের মুখে ফেলেনি। আর আমাকে প্রপোজ করার আরও 2 বছর আগ থেকে সে আমাকে ভালোবাসতো তার মানে মোট 10 বছর এই লোকটি আমাকে ভালোবেসে গেছে। এমন মানুষটিকে কিনা তুমি চেহারা দিয়ে বিবেচনা করছো? এই তোমার ভালোবাসা? তুমি যদি সত্যিকারে ভালোবাসতে কখনোই এমন কাজ করতে না। সবাই চোখেই পানি। রায়দের মা বাবা এবং দাদি বুঝতে পারছে তারা কত ভালো কাজ করেছে নিজের বাড়ির ছেলের জন্য ইফরাহকে এনে। রায়েদ ইফরাহার হাত নিজের হাতের মুঠোয় নিল। ইফরাহ বুঝল রায়েদ অনেক আঘাত পেয়েছে। হঠাৎ ঈশিতার বাবা বলে উঠল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমাকে পারলে ক্ষমা করে দিবেন। আমরা যদি ওকে ছোটবেলা থেকে ঠিক মতন শাসন করতাম তাহলে কখনোই এমন দিন আজ দেখতে হতো না। ভাববেন না আমাদের আদরের মেয়ে বলে ওকে শাস্তি দেব না। আমি পুলিশকে কল দিয়ে ফেলেছি। কিছুক্ষণের ভেতরে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সবাই অবাক। ঈশিতা কান্না করতে করতে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। ডেড তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি তো তোমার প্রিন্সেস তাই না? মমো তুমি ডেডকে কিছু বলছো না কেন? দেখছো না ডেড এই ফালতু মেয়ের জন্য আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিচ্ছে। মমো প্লিজ হেল্প মিট। ঈশিতার মা নিজের স্বামীর কাছে গিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। চলুন আমরা ফিরে যাই। এই মেয়ের মুখ আমি আর দেখতে চাই না। কিন্তু মা তো যদি ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় মনে মমতা তৈরি হয় তখন হয়তো আমিও তার মতো কোন অপরাধ করে ফেলব। তার থেকে ভালো আমরা চলে যাই। ঈশিতার বাবা নিজের স্ত্রীর কথায় সাহেব সানাই এবং সবার কাছ থেকে ক্ষমা চেয়ে চলে যায়। কিছুক্ষণের ভেতর পুলিশ এসে পড়ে। রবিন আর রায়েত সকল ফর্মালিটি পূরণ করে। ঈশিতা এখনো ফ্লোরে পড়ে আছে। হয়তো বুঝতে পেরেছে সে কত বড় ভুল করে ফেলেছে। কিন্তু সময় যে চলে গিয়েছে। কথায় আছে না সময় আর স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না। তার বেলাতেও ঠিক এটি ঘটেছে। লেডি পুলিশ এসে তাকে টেনে হিচড়ে নিয়ে গেল। রবিন আর ঈশা ইফরাহার সাথে কথা বলে চলে গেল। রায়েদের মা বাবাও নিজেদের রুমে চলে গেলেন। ইফরাহ দাদিকে তার রুমে রেখে এসে দেখল রায়েদ নিজের ঘরের দিকে যাচ্ছে। সকালে কারোর কিছুই খাওয়া হলো না। ইফরাহ মনে করল রায়েদকে কিছুটা সময় দেয়া উচিত তাই সে রুমে না গিয়ে চলে গেল রান্নাঘরে। মোটামুটি আগে থেকেই সে রান্না পারে। তাই সকালে সবার জন্য সাধারণ কিছু রান্না করে নিল। তার হাবভাব এমন যেন সে এই বাড়ির নতুন বউ না বরং মেয়ে। অবশ্য বাড়ির প্রত্যেকটি সদস্য যদি তাকে এমন অনুভব করায় তখন এতে তার কোন দোষ থাকে না। সে সকলের জন্য শুকনা রুটি আলু ভাজা এবং ডিম পোচ করে খাবার প্লেটে সাজিয়ে প্রথম চলে গেল নিজের শ্বশুর শাশুড়ির ঘরে।
তাদেরকে খাবার দিয়ে, কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে তারপর খাবার নিয়ে চলে গেল দাদির ঘরে। দাদিকে খাবার খাইয়ে সকালের ওষুধ খাইয়ে তারপর নিজের এবং রায়দের খাবার নিয়ে চলে এলো নিজের ঘরে। দেখল রায়দ সোফায় নিজের দুহাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। ইফরাহ হাতে থাকা ট্রেটি টেবিলের উপর রেখে সোফার দিকে অগ্রসর হল। রায়েদ ইফরাহার উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো। ইফরাহ রায়দের পাশে এসে বসতে রায়েদ ইফরাহার পায়ের রানে মাথা রেখে নিজের পা জোড়া সোজা করে সোফায় শুয়ে পড়ল। ইফরাহ নিঃশব্দে রায়দের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। দুজনের মধ্যেই পিন পতন নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙ্গে ইফরাহ বলল, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আমার দেখা শ্রেষ্ঠ সুন্দর পুরুষ হলেন আপনি রায়েদ। আপনার মতন সুন্দর মনের পুরুষকে আমি আমার জীবনে কখনো দেখিনি। আপনাকে পেয়ে আমি পূর্ণ হলাম। আপনি আমার জীবনের না, আসলে আমি জানতামই না যে ভালোবাসা কাকে বলে। আমার হৃদয়ের অগোচরে যে ভালোবাসা লুকিয়ে ছিল তা কখনোই প্রকাশিত হতো না। আপনি বিহীন আমি কিছুই না। আপনাতে আটকে আছে আমার সর্বস্ব। তাই নিজেকে নিয়ে অথবা নিজের চেহারা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আপনার লিটল রোজবার্ড তো আছে, তাই না? এই বলে ইফরাহ রায়দের দিকে নিজের মাথা ঝুঁকিয়ে কপালে চুমু খেল। রায়েদ চোখ বন্ধ করে রাখল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ইফরাহ তা নিজের ঠোঁট শুষে নিল। রায়েদ ইফরাহার চোখে চোখ রেখে আদুরে গলায় বলল, অনেক ভালোবাসি তোমায় লিটল রোজবার্ড। ইফরার মন তেমন ভালো না। একেই তো বাড়িতে এত কিছু ঘটে গেল, তার উপর নিজের মা বাবার কথা তার খুব মনে পড়ছে। মানিয়ে নিতে যত যাই হোক সময় লাগবে তার। আর আজকে বলতেও পারছে না বাড়িতে যাওয়ার কথা। ইফরাহ তার পায়ের রানের উপর ঘুরিয়ে থাকা রায়দের দিকে একবার তাকালো। ঘুমালে একদম নিষ্পাপ বাচ্চাদের মতন লাগে। ইফরাহ রায়দের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, একা একা বলতে লাগলো, আন্ডারস্কোর আন্ডারস্কোর। আসলে আমি ভাগ্যবতী যে আপনার মতন একজন স্বামী পেয়েছি। এই লোকটাই তো আমাকে পাগলের মতন ভালোবাসে। অথচ আমাকে ভালোবাসেও আমার থেকে দূরে থেকে কতগুলো বছর পার করে দিল। জোর করবার কথা মনেও আনলো না। আর না আমাকে ভুলে যাওয়া কথা মাথায় এনেছে। আসলে পুরুষ মানুষের ভালোবাসা ভীষণ সুন্দর এবং ভয়ঙ্কর। পুরুষ মানুষ নিজের ভালোবাসার মানুষের জন্য সবকিছু করতে পারে। যে কোনো পর্যায়ে যেতে। আমাকে বাঁচানোর একবার অন্তত নিজের কথা ভাবতে পারত। কিন্তু না, উনি তা করেননি, বরং আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন। একবারও ভাবেননি উনার কিছু হয়ে গেলে আমার বাঁচা মুশকিল হয়ে যেত। মৃত্যুর আগ পর্যন্ত এই বোঝ নিয়ে বাঁচতে হতো যে আমার জন্য আপনি আমার থেকে দূরে চলে গেলেন। অথচ আমি আপনাকে আপনার প্রাপ্য ভালোবাসাটা পর্যন্ত দিতে পারিনি। কিন্তু আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন এবং আমার হয়ে আছেন। বিশ্বাস করেন রায়েদ, আমি যে আপনাকে কতটা ভালোবাসি তা আমি কখনো বলে বোঝাতে পারবো না। আজ থেকে নয়, বরং যখন আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আপনাকে আমার চোখে ধরেছিল। 2014 সালের 12ই জুন যখন ফুসকা খাওয়ার জন্য ফুসকা স্টোরে দেখলাম, তখন সেখানেই পা থকমে গিয়েছিল আপনাকে দেখে। ঝালে আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। মুখ লাল হয়ে গিয়েছিল। কি নাজেহাল অবস্থায় না ছিল আপনার। দেখে ভীষণ হাসি পেয়েছিল। তাই তাড়াহুড়ো করে আপনাকে পানি দিলাম। দিনটা কখনোই ভুলবো না আমি রায়েদ। তখন অবশ্য আপনাকে ভালোবাসিনি আমি, শুধু আপনাকে ভালো লেগেছিল। সেই দিনে পর মাঝে মাঝেই আপনার চেহারা প্রায় চোখের সামনে ভেসে উঠত। কিন্তু বয়স কম থাকায় এসবে যদি জড়িয়ে পড়ি সেই ভয় সব চিন্তাভাবনা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমার জন্য আপনি দাদিমা সেজেছিলেন, উফফ কি বলবো, তখন আপনার সেই লুকে আমি ফিদা হয়ে গিয়েছিলাম। আমার জন্যও কেউ এমনটা করতে পারে তা আমার জানা ছিল না। আর যখন আপনি আমাকে প্রপোজ করেছিলেন তখন না চাইতেও খুব ইচ্ছে করছিল আপনার প্রস্তাবে সাড়া দিতে রায়েদ। কিন্তু আমি আমার পরিবারের একমাত্র মেয়ে। মা বাবার প্রতি সবথেকে বড় দায়িত্ব আমার। আমি অন্য কোনো মেয়ের মতন কোনো পুরুষের উপর ডিপেন্ড হতে চাই না। বরং পুরুষের পায়ে পা মিলিয়ে চলতে চেয়েছিলাম। মা বাবার খেয়াল রাখতে চেয়েছিলাম যাতে তাদের কখনো কোনো ছেলের অভাব না হোক। তাই তো আপনাকে ফিরিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আপনি সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিবেন। এতগুলো বছরে আপনার কথা মনে পড়েনি আমার। উহু, একবারও মনে পড়েনি। পড়বেই বাকি করে, আপনাকে তো আমি কখনো ভুলতেই পারিনি। কিন্তু এইটাও ভাবতে পারিনি যে আপনি আমায় মনে রাখবেন। আমাদের আবার সাক্ষাৎ হওয়া যেন ছিল স্বপ্নের মতন। কিন্তু নিয়তির কাছে এসে ধরা পড়েই গেলাম। আর এই আপনার লিটল রোজবার্ড আপনার হয়ে গেল। আর আমার আকরা আমার হয়ে গেল। কথাগুলো বলে ইফরাহ রায়দের মুখের উপর ঝুঁকে কপালে চুমু খেল। ইফরাহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল রায়দের চেহারার উপর। হয়তো খুশির অশ্রু ছিল। রায়দের চোখে পানি পড়াতে তার ঘুম ভেঙে গেল। সে আস্তে আস্তে চোখ খুলে দেখল তার লিটল রোজবার্ড একদম তার নিকটে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে।
রায়েদ তা দেখে হন্তদন্ত হয়ে উঠে বসল। সে উঠার সময় ইফরাহও উঠে সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেলল। রায়েদ ইফরাহার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে ইফরাহার বাহু জোড়া নরম ভাবে ধরে শান্ত কণ্ঠে শুধালো আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। লিটল রোজবার্ড কি হয়ে শোনা আমার? মা বাবার কথা মনে পড়ছে? ইফরাহ যেন গলে গেল এবং রায়েদের বুকে ঝাঁপিয়ে পড়ল। রায়েদও তার পিচ্ছিকে আগলে নিল। ইফরাহ রায়েদের বুকে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে। রায়েদও তাকে কাঁদতে দিচ্ছে। এভাবেই কিছুক্ষণ সময় পার হয়ে গেল। রায়েদ ইফরাহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। লিটল রোজবার্ড কান্না থামাও এখন যান। পাগলি এত কান্না করার কি আছে হুম? তোমার মা বাবা তো আজ আসছে। ইফরাহ যেন অবাক হলো। রায়েদের বুক থেকে মাথা তুলে কান্না জড়িত কণ্ঠে জিজ্ঞেস করল আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মা বাবা আসছে মানে? রায়েদ মুচকি হেসে ইফরাহার চোখের পানি খুব যত্ন সহকারে মুছে দিয়ে বলল আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আমি তখন ঘরে এসে আগে তোমার বাবাকে কল দিয়েছিলাম এইটা জানাতে যে আজ আমরা আসব। কারণ আর যাই হোক আমার জন্য তো আর আমার পিচ্ছিকে আমি কষ্ট পেতে দিতে পারি না আমি। কিন্তু তোমার বাবা বলল আজ তাদের তোমার নানু বাড়ি যেতে হবে। তোমার নানু নাকি অসুস্থ আর তোমার মারও মন খারাপ তুমি নেই বলে তাই উনারা সিদ্ধান্ত নিয়েছে আজ তোমার নানু বাড়ি যাবে। তাই আমি বললাম সকালে আমাদের বাড়ি এসে পড়তে তারপর না হয় দুপুরের খাওয়া দাওয়া করে তোমার নানু বাড়ির উদ্দেশ্যে যাবে। রায়েদের কথা শুনে সঙ্গে সঙ্গে যেন ইফরাহার মুখে হাসি ফুটে উঠল। সে খুশিতে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। উত্তেজিত হয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। উফ আপনি যে কত ভালো। আই লাভ ইউর বলেই রায়েদের দিকে ঝুঁকে তার মুখশ্রীতে অজস্র চুমুতে ভরিয়ে দিল। রায়েদ ইফরাহার বাচ্চামতে হেসে উঠল। সে তো এইটাই চায় যে তার লিটল রোজবার্ড সবসময় এমনই থাকুক। ইফরাহ আবার দাঁড়িয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। ধ্যাতো আপনি আসলেই অনেক খারাপ। আমাকে আগে বললেই পারতে। রান্নাবান্নাও তো করতে হবে। মা, বাবা এবং দাদিকেও তো জানাতে হবে নাকি? তা না নিজে ষাঁড়ের মতন পড়ে পড়ে ঘুমাচ্ছিলেন। আসলেই আপনি বিরক্তিকর ব্যক্তি এর জন্যই আপনাকে আমার একটুও ভালো লাগে না। যত সব। এই সব বলছো ইফরাহ হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। রায়েদ বেকুব হয়ে বসে রইল। একটু আগেই তাকে আই লাভ ইউ বলল আবার এখন তাকে যৎসব বলে চলে গেল। রায়েদ কি আদৌ তার পিচ্ছিকে সামলাতে পারবে? এই সব ভেবে রায়েদ একা একাই শব্দ করে হেসে উঠল। মা চলে গিয়েছে দুপুরে খাবার খেয়ে। অবশ্য কেউই তাদের যেতে দিচ্ছিল না কিন্তু এখন না গেলে যে তাদের পৌঁছাতে দেরি হয়ে যেত। ইফরাহার মা বাবা চলে যাওয়ার সময় ইফরাহ কেঁদেছিল বটে। কিন্তু রায়েদ তাকে সামলিয়েছিল। রায়েদ এবং তার পরিবারের কাছে ইফরাহার একটি জিনিস খুব ভালো লেগেছে যে বাড়িতে ঘটে যাওয়া কথা ইফরাহ নিজের বাবা মাকে জানায়নি। আসলেই বিয়ের পর সব কথা বাপের বাড়িতে পাঁচকান না করাই ভালো। কারণ ওইটা যদি বাপের বাড়ি হয় তাহলে স্বামীর বাড়ি হলো মেয়েদের নিজের বাড়ি। আর নিজের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা অন্য কাউকে না জানতে দেওয়াই শ্রেয়। ঈশাকে রবিন তার বাসায় পৌঁছে দিয়েছিল তখন আর ঈশার ভাই রবিনকে আসতে দেয়নি বরং একদম দুপুরের খাবার খেয়ে তারপর যেতে বলেছে। রবিনও ভদ্র ছেলের মতন ঈশার ভাইয়ের কথা শুনল। ঈশার মা বাবা কেউই নেই। ভাইয়ের কাছে বড় হয়েছে সে। তার ভাইয়ের নাম ঈশান। ঈশান বিবাহিত তার বউয়ের নাম রুনা। রুনা অবশ্য ঈশাকে একদম আপন বোনের মতন দেখে। ঈশান কত মানা করেছে ঈশাকে চাকরি করতে কিন্তু ঈশা কোনো কথা শুনেনি কারণ সে নিজে কিছু করতে চেয়েছিল। ড্রয়িং রুমে বসে বসে রবিন আর ঈশান আড্ডা দিচ্ছে। রবিনের কোলে ঈশানের ছেলে ইমরান বসে আছে। তার বয়স 4 বছর। রবিন সেই সকালে এসেছিল এখনো যায়নি। আর তাকে ঈশান যেতেও দিচ্ছিল না। সবে মাত্রই সবাই দুপুরের খাবার খেয়ে উঠেছে। ঈশা এবং রুনা মিলে খাবার টেবিল পরিষ্কার করছে। অবশ্য ঈশা কাজের ফাঁকে ফাঁকে বারবার রবিনকে দেখছে। এই রবিন থেকে যেন সে অপরিচিত। আগের রবিন সবসময় তার সাথে ঝগড়া করত। অথচ এই রবিন তার সাথে এখন নরম স্বর ছাড়া কথা বলে না। ঈশার তো এখন মনে মনে ভয় হচ্ছে যে রবিনের উপর না রাঙ্গামাটির পাহাড় হতে জিন ভর করেছে। তাহলে ওঝা দেখাতে হবে। রবিনও কোনো এক বিশেষ কারণে এতক্ষণ যাবত এখান ছিল। সকাল থেকেই সে বলার চেষ্টা করছে কিন্তু পারেনি। সে কথাটি বলার জন্য উসখুস করছে। যা দেখে ঈশান কিছুটা আন্দাজ করতে পেরেছে। তাই সে রবিনের উদ্দেশ্যে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। কিছু কি বলবে? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে যে তোমার কিছু বলার আছে। বলার থাকলে বলে ফেল এত ইতস্তত বোধ করার কিছুই নেই রবিন। আসলে তারা সমবয়সী আর একে অপরকে আগের থেকেই চেনে তাই একে অপরকে তুমি তুমি করে সম্বোধন করে। ঈশানের কথা শুনে ঈশা আর রুনার মনোযোগ তাদের দুজনের দিকে গেল।
রবিন একবার ঈশার দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব থেকে তারপর নিজের মনে জমে থাকা কথা বলে ফেলল ঈশানকে। সবাই যেন রবিনের কথা শুনে অবাক হয়ে গেল। কিন্তু সব থেকে বেশি অবাক হয়েছে ঈশা নিজে। রবিন যে এমন কথা বলবে তার কল্পনার বাইরে ছিল। সে লজ্জায় আর রাগে সেখানে থেকে এক দৌড় দিয়ে চলে এলো ছাদে। তার এখন শান্ত পরিবেশ এবং ঠান্ডা হাওয়ার প্রয়োজন। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। ইফরাহ নিজের ঘরে মোমোকে নিয়ে বসে আছে। রায়েদ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। বিছানায় তার প্রিয় মানুষ এবং প্রিয় প্রাণীকে দেখে তার মুখে স্মিত হাসি ফুটে উঠল। সে দরজা লাগিয়ে বিছানার দিকে অগ্রসর হল। ইফরাহ রায়েদের উপস্থিতি টের পেয়েও তার দিকে তাকায়নি। সে দেখতে চাচ্ছে রায়েদ কি করে। রায়েদ একদম নিঃশব্দে বিছানায় লাফ দিল। তার এমন কাণ্ডে ইফরাহ এবং বেচারা মোমো দুজনেই ভয়ে লাফ দিয়ে উঠল। মোমো তো মেউ মেউ করে রায়েদের দিকে একবার রাগী চোখে তাকিয়ে বিছানা থেকে নেমে বারান্দায় চলে গেল। ইফরাহ রায়েদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে দাঁত চেপে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। আপনার ফাজলামির জন্য আমার বেচারা মোমো ভয় পেয়েছে। নিশ্চয়ই আপনাকে মনে মনে গালি দিচ্ছে। আর জানেন সে কেন এইখান থেকে চলে গেল? কারণ তার কথা হলো যেইখানে আপনার মতন এমন বাদর থাকবে সেইখানে সে থাকবে না। শুধুমাত্র বেচারা কথা বলতে পারে না বলে। রায়েদ শব্দ করে হেসে ফেলল। তারপর হুট করে ইফরাহকে এক টান দিয়ে বিছানায় ফেলে দেয়। ইফরাহ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রস্তুত ছিল না। তার চোখ বড় বড় হয়ে যায়। ইফরাহ বিছানায় শুয়ে পড়তে না পড়তেই রায়েদ ইফরাহার উপর উঠে যায়। ইফরাহার চোখ যেন এক্ষুনি বের হয়ে আসবে এতটা বড় বড় হয়ে গেছে। রায়েদ তা দেখে আবার হেসে উঠল। তারপর ইফরাহার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। মূলত মোমো আমাদেরকে রোমাঞ্চ করার জন্য প্রাইভেসি দিতে এইখান থেকে চলে। তাহলে দেখ একটি নিষ্পাপ প্রাণী আমাকে বুঝলো, আমার ফিলিংসকে বুঝলো অথচ আমার বউ বুঝলো না। এই কষ্ট কই রাখবো বলো? তুমি ঠিকই বলেছ নির্ঘাত বেচারা কথা বলতে পারে না। যদি পারত তাহলে বলতো। তোমরা আর কত আমার মতো বিড়ালের মা বাবা থাকবে? এইবার কোনো মানুষের বাবা মা হও। এই বলে রায়েদ ইফরাহকে চোখ টিপ দিল। ইফরাহ যেন হা হয়ে গেল। লজ্জায় তার মুখ একদম লাল হয়ে গেছে। রায়েদ যে এমন কথা বলতে পারবে তা তার ধারণার বাইরে ছিল। সে নিজের মুখ ডান পাশে ফিরিয়ে তারপর বিড়বিড় করে বলল আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আপনি যে এতটা নির্লজ্জ তা আমার জানা ছিল না। ইফরাহ কথাটা বিড়বিড় করে বললেও রায়েদ তার একদম কাছে থাকাতে সে সম্পূর্ণ কথা শুনে ফেলল। রায়েদ ইফরাহার কথা শুনে সে বাঁকা হেসে তারপর বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর। যেহেতু নির্লজ্জের উপাধি দিয়েছে আমাকে তাহলে তোমাকে আমার আসল নির্লজ্জের রূপ দেখাই লিটল রোজবার্ড। ইফরাহ কোনো প্রতিক্রিয়া করার আগেই রায়েদ তার বাম গালে শব্দ করে চুমু খেল। ইফরাহার চোখ বড় বড় হয়ে গেল। রায়েদ তার গালে চুমু খেয়ে এখনো সেইখানে থেকে নিজের ঠোঁট সরায়নি বরং চুমু খেতে খেতে ইফরাহার নাক পর্যন্ত গেল। ইফরাহার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে রায়েদের নিয়ত বুঝতে পেরেছে। কাপা কাপা হাতে রায়েদের বুকে হাত রাখল এতে যেন রায়েদ আরও উন্মাদ হয়ে উঠল। বিনা সময় অপচয় করে ইফরাহার গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁট মাঝে নিয়ে নিল। প্রথমে ধীরে ধীরে এগোলেও এখন যেন তার স্পর্শ হতে লাগলো আরও গভীর। ইফরাহ ও রায়েদের পাগলামিতে সায় দিতে লাগল। নিজের দু হাত দিয়ে রায়েদের গলা জড়িয়ে ধরল। রায়েদ যেন আর নিজেকে সামলাতে পারল না। ইফরাহ যেন ঠিক সামলিয়ে উঠতে পারছে না এই উন্মাদ রায়েদকে। তাই চোখ বুঝে রায়েদের পাগলামি সহ্য করে নিল। ইফরাহ নীরবতাকে সম্মতি মনে করে রায়েদ মুখ ডুবিয়ে দিল ইফরাহ গোলদেশে। ইফরাহ রায়েদের চুল খামচে ধরল। রায়েদ যেন নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলল। ইফরাহার গলদেশ চুমুতে ভরিয়ে দিল। নিজের মুখ সেইখান থেকে না সরিয়েই হাসকি স্বরে বলল আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। লেট মি প্লিজ, আই কান্ট ওয়েট এনি মোর লিটল রোজবার্ড। আমাকে তোমায় সম্পূর্ণরূপে ভালোবাসতে দেওয়ার অনুমতি দাও প্লিজ। বিশ্বাস কর অনেক ভালোবাসবো। প্লিজ ডোন্ট সে নো। ইফরাহ মুখ দিয়ে কিছু বলল না। কিন্তু রায়েদকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রায়েদও কম যায় কিসের সেও ইফরাহকে নিজের মতন করে ভালোবাসতে শুরু করল। সম্পূর্ণরূপে পূর্ণতা পেল আজ তাদের ভালোবাসা। দুজন দুজনের মাঝে ডুবে গেল। হারিয়ে গেল এক স্বর্গীয় অনুভূতিতে। ঈশা রুমে বসে বসে রবিনের বলে যাওয়া কথাগুলো ভাবছে। তার যেন বিশ্বাস হচ্ছে না যে রবিন এমন এক প্রস্তাব দিয়ে বসবে। আর অবিশ্বাস্য লাগারই কথা তার আর রবিনের মাঝে তো কোনো সম্পর্কই নেই। এবং যা আছে তা কেবল ঝগড়ার সম্পর্ক। অথচ কত সহজেই রবিন তার সাথে নিজের বিয়ের প্রস্তাব দিল তাও তার ভাই ঈশানের সামনে। হ্যাঁ রবিন তখন নিজের আর ঈশার বিয়ের বিষয়ে প্রস্তাব দেয় সরাসরি।
এবং বলে যদি ঈশান রাজি থাকে তাহলে কালকেই নিজের মা বাবাকে নিয়ে আসবে এবং বিয়ের দিন ঠিক করবে। ঈশা তো এসব শুনে লজ্জা এবং বিস্ময় নিয়ে দৌড়ে নিজের রুমে এসেছিল, তারপর আর রুম থেকে বের হয়নি। আর ঈশান রবিনের কাছ থেকে সময় চেয়ে তাকে বিদায় দেয়। ঈশা রুমে শুয়ে শুয়ে এখনও এইসব ভাবছে। রাতে তার ঠিক মতন ঘুম হয়নি এইসব ভাবনার কারণে। রবিনকে না করার মতন কোনো কারণ নেই, শুধুমাত্র একটা ছাড়া, যা হলো ঝগড়া। আর এখন তো সেই কারণটিও রবিন অবশিষ্ট রাখল না। রাঙ্গামাটি থেকে আসার পর আজ কতগুলো দিন পার হয়ে গেল, অথচ তাদের মাঝে কোনো ঝগড়া হলো না। অবশ্য আগে তাদের মাঝে ঝগড়া হলেও রবিন সবসময় তার কেয়ার করত। যেমন কাজ করতে করতে কখনো লেট হয়ে গেলে ঈশাকে অফিসে একা রেখে যেত না, বরং বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। অবশ্য এর ভেতরও কিছু না কিছু নিয়ে ঝগড়া হতো তাদের। ঈশা যখন নিজের চিন্তা ভাবনায় মশগুল ছিল তখনই কেউ তার দরজায় নক দিল। সে বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলল। দেখল তার ভাইয়া আর ভাবি দাঁড়িয়ে আছে। সে তাদের দুজনকে ভেতরে আসতে বলে আবার বিছানায় এসে বসল। এত সকাল সকাল যে তার ভাই এবং ভাবি কেন তার রুমে এসেছে এইটা বুঝতে তার অসুবিধা হলো না। ঈশান আর রুনা ঈশার দুপাশে দুজন বসল। ঈশান গলা খাকারি দিয়ে ঈশার উদ্দেশ্যে বলতে শুরু করল, রবিন ছেলেটি কিন্তু খুব ভালো। আমাদের থেকে ওকে তুই বেশি ভালো চিনিস। আর আমার জানা মতে ওর পরিবারের সবাইও খুব ভালো। কোনো তাড়াহুড়ো নেই। তোর ইচ্ছাটা আমাদের কাছে বেশি প্রাধান্য। কিন্তু বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। আর রবিনকে দেখেই বোঝা যায় সে তোকে কতটা ভালোবাসে। মানলাম আগে তোদের মাঝে অনেক ঝগড়া হতো। কিন্তু সেই ঝগড়ার পিছনে লুকিয়ে ছিল ভালোবাসা, যা হয়তো তোরা কেউই অনুভব করতে পারিসনি। হয়তো রবিন তা উপলব্ধি করতে পেরেছে, তাই তো ভদ্র ছেলের মতন আমার সাথে সরাসরি কথা বলল, যা আমার কাছে বেশি ভালো লেগেছে। তাই একটু ভেবে দেখ রবিনকে নিয়ে। এই বলে ঈশান নিজের স্ত্রীকে ইশারা করল এবং দুজন মিলে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। হঠাৎ ঈশা বলে উঠল, ভাইয়া তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। তুমি চাইলে আমি এই বিয়ে করব। আমার কোনো অমত নেই। কথাটি শোনা মাত্রই ঈশান আর রুনার মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। ঈশান তার বোনকে জড়িয়ে ধরল। মেয়েটি কত বড় হয়ে গেছে। ঈশার মাথায় চুমু খেয়ে দুজন মিলে বের হয়ে পড়ল ঈশার রুম থেকে। ঈশান কল লাগালো রবিনকে আর রুনা চলে গেল রান্নার কাজে। আজ যদি রবিন তার পরিবার নিয়ে আসে তাহলে তো অনেক আয়োজন করতে হবে। সে চায় না তার একমাত্র ননদকে পাত্রপক্ষ দেখতে আসলে কোনো কমতি থাকুক। সূর্যের আলো চোখের উপর পড়ায় ঘুম ভেঙে গেল রায়দের। চোখের পাতা আস্তে আস্তে খুলল। বুকের উপর ভারী কিছু অনুভব করতে পেরে বুকের দিকে তাকিয়ে দেখল তার লিটল রোজবার্ড তার বুকের উপর গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। মুখের উপর চুল এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। রায়দের ঠোঁট প্রশান্তির হাসি ফুটে উঠল। মনে হচ্ছে এখানেই সময় থমকে আছে। সে যেন স্বপ্ন দেখছে। বিশ্বাসই করতে পারছে না যে সে নিজের ভালোবাসার মানুষটিকে পেয়েছে। আপন করে পেয়েছে, তাও এতগুলো বছর পর। কতটাই না অপেক্ষা করতে হয়েছে তাকে। কত রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে। দাদিমা সাজতেন হয়েছে। এমনকি চুরি করতে হয়েছে, তাও আবার বিড়াল চুরি করতে হয়েছে। ভালোবাসার জন্য কি কি করতে হয়। এই সব ভেবে একা একাই হেসে উঠল রায়েদ। হাসির কারণে শরীর নড়ে উঠল, যার ফলে ইফরাহার ঘুম কিছুটা হালকা হয়ে গেল। রায়েদ আবার তার লিটল রোজবার্ডের দিকে দৃষ্টিপাত করল। গত রাতের কথা মনে পড়তেই মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। কি পাগলামিটাই না করেছিল সে। আর মেয়েটিও তার করা পাগলামি কত সুন্দর করে সহ্য করে নিল। দুজন মিলে গোসল করে একবারে ফজরের সময় ঘুমিয়েছিল। তাই তো ইফরাহ এখনো ঘুমোচ্ছে। রায়েদের মাথায় এক শয়তানি বুদ্ধি এলো। সে আস্তে আস্তে ইফরাহার মুখের উপর পড়ে থাকা চুলগুলো দিয়ে ইফরাহকে বিরক্ত করতে শুরু করল। চুলের খোঁচা খেয়ে ইফরাহার ঘুম ভেঙে গেল। বিরক্তিতে চোখ খুলে তাকিয়ে রায়েদের হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পেল। গত রাতের কথা মনে পড়তেই শরীরে কাঁটা দিয়ে উঠল। লজ্জায় রায়েদের বুকে মুখ গুজে দিল। রায়েদ শব্দ করে হেসে উঠল। তারপর ইফরাহার কানে কানে ফিসফিস করে বলল, সারা রাতে তোমার লজ্জা শরম ভাঙিয়ে দিতে পারলাম না। লিটল রোজবার্ড, আমি কি এতটাই অপদার্থ? ইফরাহার লজ্জার বেগ আরও বেড়ে গেল। সে রায়েদের বুকে কিল দিল কয়েকটি। রায়েদ আবার হেসে উঠল, তারপর নিজের লিটল রোজবার্ডকে বুকের সাথে জড়িয়ে নিল। এইভাবেই কিছুক্ষণ সময় অতিবাহিত হল। ইফরাহ মিনমিন স্বরে বলল, ছাড়ুন তো, এমনিতেই বেলা হয়ে গেছে। কত কাজ আছে। এই বলে ইফরাহ রায়েদকে ধাক্কা দিয়ে আস্তে আস্তে উঠে বসল। উঠে বসতেই পেটে হালকা ব্যথা অনুভব করল। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে নিল। রায়েদও উঠে বসল, তারপর ইফরাহকে নিজের দিকে ফিরিয়ে শান্ত কণ্ঠে বলল, আই এম সরি লিটল রোজবার্ড। আমার এতটা পাগলামি করা উচিত ছিল না। একটু বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল।
খুব বেশি ব্যথা করছে কি? ডাক্তার ডাকবো? গরম পানি আনছি দাঁড়াও। তুমি উঠবে না বলে দিলাম। এই বলে রায়েদ যেই না বিছানা ছেড়ে উঠতে নেবে অমনি ইফরাহ তার হাত ধরে ফেলল, তারপর শান্ত কণ্ঠে বলল, এত উতলা হবার কিছুই নেই রায়েদ। আমি একদম ঠিক আছি। আপনি শুধু শুধু চিন্তা করছেন। একটুও ব্যথা করছে না। আপনি কি কখনো আমাকে কষ্ট বা ব্যথা দিতে পারেন? আমার সবথেকে নিরাপদ স্থান তো আপনি। ইফরাহার কথা শুনে রায়েদের মন গলে গেল। ইফরাহার মুখ নিজের দুহাতের মাঝে নিয়ে ইফরাহার চোখে চোখ রেখে কোমল কণ্ঠে বলল, অনেক ভালোবাসি তোমাকে লিটল রোজবার্ড। ভরসা রাখো, বিন্দু মাত্র কষ্ট পেতে দিব না তোমাকে। আর না বিপদকে ছুতে দিব তোমায়। তোমাকে ছোঁয়ার অধিকার কেবল মাত্র আমার। তোমার আক করার। আমি ব্যতীত অন্য কেউ তোমাকে নিয়ে চিন্তা করলে তার জীবন আমি নরকে পরিণত করব। 10 বছরের ভালোবাসা তুমি আমার। অনেক অপেক্ষার পর তোমাকে পেয়েছি। অনেক ভালোবাসা জমিয়ে রেখেছিলাম তোমার জন্য। সব এখন তোমাকে উজাড় করে দেওয়ার সময়। এবং এত বছর যে আমাকে অপেক্ষা করিয়েছ তার শাস্তি আস্তে আস্তে দিব। এই শাস্তি কোনো যন্ত্রণা দিবে না, কেবল দিবে সুখ। ঠিক গত রাতের মতন। ইফরাহার শরীরে শিহরণ বয়ে গেল রায়েদের এমন কথা শুনে। লজ্জায় তাকাতে পারছে না সে রায়েদের দিকে। রায়েদের বুকেই আবার মুখ লুকোলো। রায়েদও তাকে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল। ঘরোয়া ভাবেই ঈশা এবং রবিনের এনগেজমেন্ট শেষ হলো কিছুক্ষণ আগে। এত তাড়াতাড়ি বিষয়টি ঘটে গেল কেবলমাত্র রবিনের জোড়াজুড়িতে। সে পারলে তো এক্ষুনি ঈশাকে বিয়ে করে, কিন্তু ঈশানের একটাই কথা, তার একমাত্র বোন সে খুব ধুমধাম করে বিয়ে দিবে। তার অগত্যা রবিনকে মানতে হলো। ছাদের এক কোণে দুজন মিলে দাঁড়িয়ে আছে। ঈশা মুখ ভার করে আছে, কারণ রবিন কেন তাকে আগে এই সম্পর্কে বলল না। আর রবিন ঈশার মুখ ভার করে রাখা দেখে মুচকি মুচকি হাসছে। অবশেষে সেও নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে। রবিন গলা খাকারি দিয়ে ঈশার মনোযোগ কাড়ার চেষ্টা করল। ঈশা রবিনের দিকে তাকাতেই রবিন মুচকি হেসে বলতে শুরু করল, তোমার করা এই রাগই আমাকে তোমার দিকে টেনেছে আমার ঝগড়াবতী। কখন যে ঝগড়া করতে করতে তুমি আমার মন করে নিয়েছ তা টেরও পাইনি আমি। অনুমতি ব্যতীত আমার হৃদয়ে লুকিয়ে বসেছিলে। তোমার জন্য ভালোবাসা লুকিয়ে ছিল আমার হৃদয়ের আন্ডারস্কোর অগোচরে, যা আমি অনেক দেরি করে উপলব্ধি করতে পেরেছি। আর রাগ করে থেকে বা মুখ ভার করে রেখে লাভ নেই, তোমাকে আমারই হতে হবে। বাকিটা জীবন কেবল আমার সাথেই ঝগড়া করে যেতে হবে তোমাকে। ঈশা একমনে রবিনের কথাগুলো শুনছিল। রবিনের বলা কথাগুলো যেন তার হৃদয়ে গেঁথে গেল। তার মনে আজ এক নতুন অনুভূতির দোলা দিয়ে গেল। আগে রবিনের কথায় রাগ উঠত, অথচ আজ লজ্জা লাগছে। রবিন ঈশার লজ্জা পাওয়া দেখে হেসে উঠল, তারপর দুজন মিলে চলে গেল নিচ। 15 দিন পর তাদের ধুমধাম করে বিয়ে হবে। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় নিজের মতন অব্যাহতি থাকে। এই দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেছে রায়েদ আর ইফরাহার বিয়ের। ইফরাহ সংসার এবং অফিস দুটোই একসাথে সামলায়। আর পড়াশোনা তো আছেই। হ্যাঁ, সে এখনো রায়েদের অফিস কাজ করে। রায়েদ অবশ্য তাকে বলেছিল রায়েদের নিউ কোম্পানিতে সিও হিসেবে জয়েন করতে, কিন্তু ইফরাহ জানে তার এখনো সেই যোগ্যতা হয়নি। সে তো এখনো নিজের পড়াশোনাই শেষ করেনি, সেই জায়গায় কোনো কোম্পানির সিও হওয়া তো অনেক দূরের কথা। ইফরাহ চেয়েছিল বিয়ের পরও চাকরি করতে, নিজের বাবার মার জন্য ইনকাম করতে, নিজের পরিচয় তৈরি করতে। এবং রায়েদ তার সিদ্ধান্তে সম্পূর্ণ সাপোর্ট করে। এমনকি রায়েদের পরিবারও তাকে যথেষ্ট পরিমাণের সাপোর্ট করে। ইফরাহ তো যেন সুখের স্বর্গে বাস করছে এখন। রবিন আর ঈশার বিয়ে হলো 5 মাস হলো। ওদের বিয়ের কথা শুনে তো রায়েদ এবং ইফরাহ সহ অফিসের সবাই অবাক হয়ে গিয়েছিল। যাদের মাঝে সাপে নেউলের সম্পর্ক, অথচ তারা নাকি বিয়ে করছে। তাদের বিয়েতে তো রায়েদ এবং ইফরাহ অনেক আনন্দ করেছিল। বিয়ের পর তাদের ঝগড়া কমেনি, বরং বেড়েছে, কিন্তু দিন শেষে দুজন মিলেই ঝগড়া শেষ করেছে। তাদের ভালোবাসা যেন ঝগড়ার আড়ালে লুকিয়ে থাকে। আজ কিছু দিন যাবৎ ইফরাহার শরীর ভালো না। কিছু খেতে ইচ্ছে করে না। বমি বমি লাগে, মাথা ঘুরোয়। রায়েদ অবশ্য কিছুদিন যাবৎ লক্ষ্য করেছে ইফরাহার এমন দশা। আজ বন্ধের দিন থাকায় দুজনেই বাড়িতে ছিল। ইফরাহ ঘর গোছগাছ করছিল, হঠাৎ মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে যায়। রায়েদ সোফাতে বসে অফিসের কাজ করছিল। ইফরাহকে পড়ে যেতে দেখে দৌড়ে তার কাছে আসে এবং এসে দেখে ইফরাহ অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা বাবা দাদিকে ডাকাডাকি শুরু করে এবং ইফরাহকে ভালো করে বিছানায় শুইয়ে দেয়। তার ডাক শুনে সকলেই রুমে চলে আসে। ইফরাহকে অজ্ঞান দেখে রায়েদ এবং তার বাবা চিন্তিত হলেও রায়েদের দাদি এবং তার মা অন্য কিছু অনুমান করল। রায়েদ তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করল। ডাক্তার এসে ইফরাহকে চেক করে বলল, কনগ্রাচুলেশন মি রায়েদ, আপনি বাবা হতে চলেছেন।
চিন্তার কিছু নেই, আপনার স্ত্রীর জ্ঞান কিছুক্ষণের ভেতর ফিরে আসবে। উনার খেয়াল রাখবেন এবং হ্যাঁ, একবার হসপিটালে গিয়ে উনাকে নিয়ে কিছু চেক আপ করিয়ে আনবেন। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের পেছনে পেছনে রায়দের বাবাও গেল ডাক্তারের সাথে। রায়দের দাদি এবং মা কিছুক্ষণ থেকে রায়দ এবং ইফরাহার মাথায় হাত বুলিয়ে তারাও চলে গেলেন। রায়দের চোখ খুশিতে ভরে উঠল। তার যেন আজ জীবনের সবথেকে বড় চাওয়া পূরণ হলট। বাবা হবার অনুভূতি সেই বুঝে যে বাবা হয়েছে। ইফরাহার জ্ঞান ফিরে এলো। সে আস্তে আস্তে চোখ খুলে দেখতে পেল রায়দ তার পাশে বসে আছে। রায়দের চোখে পানি থাকলেও ঠোঁটে ছিল তৃপ্তির হাসি। ইফরাহ উঠে বসতে নিলেই রায়দ আবার ইফরাহকে শুইয়ে দিল। তারপর নরম কিন্তু আদেশের স্বরে বলল, এখন থেকে চলাফেরা করবার আগে হাজারবার ভাববে। কারণ এখন তুমি একা নও, তোমার ভেতর আমাদের দুজনের প্রাণ গড়ে উঠছে। ইফরাহ অবাক হয়ে গেল রায়দের কথা শুনে। পর মুহূর্তে রায়দের কথার মানে বুঝতে পেরে তার চোখ পানিতে ভরে উঠল। আস্তে আস্তে নিজের হাতে রাখল নিজের পেটের উপর। তার যেন বিশ্বাস হচ্ছে না যে সে মা হতে চলেছে। রায়েদ ইফরাহার দিকে ঝুঁকে পরম আবেশে ইফরাহার কপালে চুমু খেল। তারপর কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি জানো না আজকে তুমি আমাকে কত বড় সুখ দিলে। তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য, আমাকে এতটা সুখী রাখার জন্য, এবং পৃথিবীর সবথেকে দামি উপহার আমাকে দেওয়ার জন্য। কথাগুলো বলেই রায়েদ ইফরাহার ঠোঁট আঁকড়ে ধরল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। ইফরাহ ঘন ঘন শ্বাস নিতে লাগল। তারপর বলল, আপনাকেও ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য, সব সময় আমাকে সাপোর্ট করার জন্য। আপনাকেও আমি ভালোবেসে গিয়েছি আমার হৃদয়ের অগোচরে। সমাপ্ত। অবশেষে সমাপ্তি ঘটালাম রায়েদ এবং তার লিটল রোজবার্ডের। আজ আর আমি কিছু বলবো না। আপনারা বলবেন মন খুলে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। ভালো খারাপ যেমনই হোক আশা করি রিভিউ দিবেন। রিভিউ দিতে যুক্ত হন আমার গ্রুপে।